আচ্ছা হ্যালো। গাইস, কি অবস্থা তো হুম। সবার? কেমন আছিস? এই তো ভালো। চলে আর কি। দেশে দেশে মনে হচ্ছে যে অস্থিরতা তো লেগেই আছে। সবাই একটা মানে সবসময় কিছু না কিছু নিয়ে একটা মানে টপিকে মেতে থাকা লাগবে, এরকম একটা অবস্থা হচ্ছে। মানে আই ওয়ান্টেড সাম পিস, কিন্তু ফেসবুকে গেলে অশান্তি লাগে আমার। মানে আমারও আহ, অ্যাংজাইটি লেভেল উঠে যায় ফেসবুকে গেলে। তাই আমি হুম ফেসবুক থেকে বের হয়ে একটু ধর মেইন যে মিডিয়া আউটলেট ওগুলোকে একটু ফলো করার ট্রাই করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি মোটামুটি 100% শিওর যে ডক্টর ইউনূস আর আমাদের যে উপদেষ্টা মন্ডলী আছে ওরা ওজিটক্স দেখে। ওরা অ্যাডমিট না করলেও ওরা ওজিটক্স দেখে। প্রত্যেক আজকে আমি এরকম সপ্তাহে একটা ওয়েট করে। পোস্টই দিছি। হ্যাঁ, হুম প্রত্যেক সপ্তাহে ওয়েট করে কবে শাফি আমানের উদয় এসে ওদেরকে একটু পলিসি নিয়ে একটু অ্যাডভাইস দিবে। এটা আমি হান্ড্রেড হুম পার্সেন্ট শিওর। বিকজ আমরা গত সপ্তাহে ইলিশ নিয়ে একটা রিয়েলিস্টিক একটা পলিসি হুম এনাক্ট করার জন্য আমরা অ্যাডভাইস দিচ্ছিলাম, বা এটা নিয়ে আমরা একটু ওইটা কেন ইলিশ ওয়েস্ট বেঙ্গলে পাঠানো উচিত দুর্গাপূজার উপলক্ষে এটা নিয়ে কিছু হুম আর্গুমেন্ট দিচ্ছিলাম। And ওই আর্গুমেন্টস এর ভিত্তিতে আমি বিশ্বাস করি যে আজকে যে অ্যানাউন্সমেন্ট হলো যে 3,000 টনের ইলিশ এক্সপোর্ট করতে দিল ওয়েস্ট বেঙ্গলকে। হুম আই থিঙ্ক ওই রিজন গুলাই করতেছে। তো আমরা যোগ করে বলছি আসলে অবভিয়াসলি আই ডোন্ট থিঙ্ক আমাদেরকে দেখে, বাট তাও জিনিসটা দিয়ে অনেক ভালো বাট লাগলো যে এখনো পর্যন্ত আমাদের যে পলিটিক্যাল কি বলবো মানে অ্যাজাম্পশন গুলা, মানে আমি যদি মানে অনেস্টলি চিন্তা করি 90% 80% টাইমই যেটাই আমরা আমরা তো পডকাস্ট 2 বছর ধরে করতেছি, 2.5 বছর। হুম সো 2.5 বছরের পিছনের দিকে মানে গত বছর বা তার আগের বছরের পডকাস্টে আমরা যেসব কথাগুলো বলছি হুম সেগুলো কিন্তু মানে টাইম টু টাইম আমি সবগুলোই মিলতে দেখছি বা কাছাকাছি যাইতে দেখছি, মানে সেটা পলিটিক্যাল সিনারিও হোক বা ইকোনমিক সিনারিও হোক বা মানে যেটা যে ইস্যুগুলো নিয়ে রিলিজিয়াস ইস্যু হোক। হুম। হ্যাঁ, অডিয়েন্সরা চাইলে মিলাই দেখতে পারে গত বছর বা এর আগেও আমরা যেসব বিষয় নিয়ে উদয়, আমি কথাবার্তা সেদিন বলছি। হুম গ্রুপে একটা রিলস না শর্ট ভিডিও আমি দিয়েছি, তোরা দেখছিস কিনা জানি না, যেখানে আমরা জেনজি নিয়ে কথা বলছিলাম। মানে তুই লাস্টে হুম বলছিলি যে জেনজি কে মানে নিউ জেনারেশন কে মানে হুম আগে আসতে হবে পলিটিক্যাল স্ট্রাকচারটা বা হুম টোটাল হুম সিনারিওটা চেঞ্জ করার জন্য। হুম স্পেসিফিক এটা নিয়েই আমাদের বলা ছিল গত 1 বছর আগে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা 2 মাস না 3 মাস আগে এটা নিয়ে বলছিলাম, না, রাইট? এটা 1 বছর আগে, 1 বছর এক আগে বছর বলছিলাম। আগে? ও, টাইম রানস ফাস্ট মানে আসলে, হ্যাঁ। পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন থেকে তখনই আর কি বলা বলি রাইট। হচ্ছিল যে নতুন জেনারেশনের আগে আসতে হবে। হুম হ্যাঁ হ্যাঁ, আই রিমেম্বার নাও। আমি আজকে আম, মানে একজনের সাথে এটা নিয়ে কথা বলতেছিলাম যে মানে আমাদের দেশে এখন কিছু ভাবগুরু, মানে ভাবগুরু আসছে। ভাবগুরু ইজ নট সাদগুরু, বাট এরা হলো কি বিভিন্ন সফট সফট আইডিওলজি আস্তে আস্তে পুশ করে, এবং ওই এজেন্ডাগুলো আস্তে আস্তে বড় আকারে তৈরি হয়, এবং এই জিনিসটা করার জন্য বিভিন্নভাবে ডিফাইন করা হয়। তোর সবকিছুর একটা টার্মিনোলজি দিতে হবে। এটা সব জায়গায় ধর, যারা এলজিবিটি কিউ এজেন্ডা ছড়ায় ওদের সবসময় সবকিছুর একটা টার্মে বসায়, কিন্তু স্পেকট্রামে বসায়। হুম। এক্স্যাক্টলি সেম ভাবে ধর, এটা বাজে এক্সাম্পল দিছি না। মেটাফোরটা, বাট ইজ দ্য সেম। তুই বাংলাদেশের আন্দোলনগুলো দেখ, বাংলা ব্লকের, রোড টু মার্চ টু ঢাকা, হুম। 1 দফা 9 দফা, হ্যাঁ। এটা ওই আগে যখন 1969-এ গণঅভ্যুত্থান হয়েছে ওই সময়ও কিন্তু এরকম নাম দিয়ে দিয়ে হইতো। এর ল্যাঙ্গুয়েজের যে এফেক্টটা, হ্যাঁ। এক্স্যাক্টলি, হ্যাঁ, মাঝখানে 15 বছর কোনো ডিফাইন করে আন্দোলন হয় নাই দেখি, কিছু হলে অবরোধ হরতাল, অবরোধ হরতাল, এভাবে হবে না। তোমার মানে পয়েন্টটা আর কি, কি পোর্টেন্ট পয়েন্টটা? রাখতে হবে। না, আই থিঙ্ক সেটাই। ওয়ান অফ দ্য মেইন রিজনস কোনো অপোজিশন মুভমেন্ট হুম মানে ক্যাচ অন করে নাই মেইনলি বিকজ ধর অবভিয়াসলি হুম জামাত আর বিএনপি কে মোটামুটি পঙ্গু করে রাখার মতো অবস্থা সিচুয়েশন ছিল। আই থিঙ্ক ওয়ান অফ দ্য বিগার ফ্যাক্টর ছিল তারেক রহমান বাংলাদেশে ছিলেন না। তারেক রহমান মানে ডিসপাইট ক্রিটিসিজমস অন হিম, হি ইজ আ ওনাকে বাংলাদেশে অ্যাটলিস্ট বিএনপির মধ্যে বা অপোজিশন পার্টির বা মোটামুটি পলিটিক্যাল যে কমিউনিটি ওখানের মধ্যে মোটামুটি ওনাকে একটা জিনিসের জন্য ক্রেডিট করা হয়, উইচ ইজ অ্যাজ এ পলিটিক্যাল অর্গানাইজার হিসাবে। দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে যে বিএনপি তো ধর প্রপারলি কোনো আইডিওলজি ছাড়া একটা আম, একটা অর্গানাইজড একটা পার্টি, মানে আওয়ামী লীগের মতো একটা হয়তো প্রপার একটা আইডিওলজি, যেটা আইডিওলজিক্যাল যে ফাউন্ডেশন ছিল ওইটা ছিল না। ওরা মেইনলি ফলো মানে আসছে ধর জিয়া রহমানের আদর্শটা ধরে রাখবে ওইটা থেকে। সো ওদের যে ফাউন্ডেশনের যে একটু মানে গ্যাপগুলো ছিল ওই গ্যাপগুলোর কারণে বিএনপি কিন্তু সবসময় যে ছুটে যাওয়া বা একটা অর্গানাইজ হুম পার্টি হিসেবে না থাকার একটা রিস্ক ছিল। তো হুম তারেক রহমানকে অবভিয়াসলি খালেদা জিয়ার অনেক ক্রেডিট আছে এর ব্যাপারে, বাট তারেক রহমান অ্যাজ এ ইয়াং ডাইনামিক পলিটিশিয়ান হিসেবে ওনার নাকি অনেক কন্ট্রিবিউশন আছে টু কিপ বিএনপি অ্যাজ এন অর্গানাইজড ফোর্স। ওইটা আরেকটা একটা জিনিস হচ্ছে ধর 2001-এ যে ইলেকশন
জিতছে বিএনপি, ভালোভাবে জিতছে। ওই ইলেকশনের জন্য নাকি বিএনপি বা তার আগে নাইনটিতে, ওগুলোতে নাকি তোর, নাইনটিটা চাই না, বাট 2001-এ তারেক রহমানের নাকি একটা হিউজ কন্ট্রিবিউশন ছিল। সো আই হুম, থিঙ্ক ওইটার জন্য বিএনপি 15 বছরে শুধু তুই যেটা বললি অবরোধ হরতাল অবরোধ হরতাল, কোনো কোনো হুম, এফেক্টিভ কোনো মুভমেন্ট করতে পারে নাই। না, বিকজ ওনাদের যে মেইন, বিএনপির বা অপোজিশনদের যে মেইন মানে মাস্টার মাইন্ড এইসব ব্যাপারে, হুম, হুম, আহ, উনি ছিলেন না। আই থিঙ্ক মানে বা ওই লেভেলের ধর মেধার কোনো একটা ঘাটতি ছিল আই থিঙ্ক, যেটা আমি মনে করি। দ্যাটস ওয়ান, একটা আমার একটা থিওরি আর কি। হুম, বাট তারেক রহমান তো ওই সময় বিদেশে ছিল, যেহেতু উনি অনেকদিন ধরে লন্ডনেই আছে। বাট হ্যাঁ। আমি কিন্তু বিদেশে তার কোনো এক্সপোজার আমি দেখি নাই যে হুম। বাইরের থেকে একটা চাপ ক্রিয়েট করা, দেশে যে ডেমোক্রেসি নাই বা দেশে যে হিউম্যান রাইটস অ্যাবিউজ হচ্ছে বা পলিটিক্যাল পার্টিগুলার যে পার্টিসিপেটরি ইলেকশনের যে প্রসেস সেটা বারবার ব্যাহত হচ্ছে, মানে হুম। সেন্টার অফ ইউরোপ, সেখানে বসে থেকেও আমি তার তেমন কোনো এক্সপোজার বা বাইরে থেকে প্রেশার ক্রিয়েট করার জন্য যে লিডারশিপ কোয়ালিটিটা, ওটা আমি তার ভিতরে খুব বেশি দেখি নাই। এখন হয়তো 5 তারিখের পরে সিচুয়েশন ডিফারেন্ট, এখন তার অনেক ম্যাচিউরড, অনেক গুড কপ যে রোলটা ওটা দেখতে পারতেছি। বাট টু বি অনেস্ট, আমি কিন্তু তোদের সাথে এটা নিয়ে আগেও কথা বলছি যে মানে এই লোকের কোনো অ্যাক্টিভিটিস নাই কেন, তাই না? মানে ওইরকম কোনো অ্যাক্টিভিটিস আমি হয়তো, আমি জানি না করছে কিনা, বাট আমার চোখে পড়ে নাই। না, বিএনপি লবি করছে ফর শিওর অনেক, স্পেশালি আমেরিকান গভর্নমেন্টের সাথে, ইউকের সাথে, ইন্ডিয়ার সাথেও একটু ট্রাই করছিল, বাট ইন্ডিয়া খুব একটা পাত্তা দেয় নাই। বিকজ ইন্ডিয়া মোটামুটি সবকিছুই মানে হাসিনার উপর ছেড়ে দিছে। বাট পাবলিকলি ধর কোনো অত অত কিছু ইয়াদের পলিটিশিয়ানদের সাথে দেখা করা, এটা করা ওইটা করা কিন্তু করেনি। মানে আই থিঙ্ক এটা না করার মানে আমরা অ্যাটলিস্ট ছবি দেখি না, এর মেইন রিজন হচ্ছে পাবলিকলি না করার। আই থিঙ্ক ইটস বিকজ বিদেশি লিডাররাও ধর খুব একটা তারেক রহমানকে ওপেনলি ওর সাথে কথা বলবে, ইয়া করবে, আই ডোন্ট থিঙ্ক দে ওয়ান্টেড ইট। বিকজ মোটামুটি গত 15 বছরের ফার্স্ট 10 বছরই কিন্তু বলা যায়, বা 10-12 বছরই বলা যায় যে মোটামুটি ওয়াইড স্প্রেড ইন্টারন্যাশনাল সাপোর্ট ছিল শেখ হাসিনার প্রতি। মেইন রিজন হচ্ছে ধর সবাইকে উনি ব্যালেন্স করতে পারছে টাকা পয়সা নিয়ে কোনো মতো, বেনিফিট টেনিফিট দিয়ে। আর একটা জিনিস হচ্ছে তোর আম, যে গ্লোবাল গ্লোবাল ওয়ার এগেনস্ট ইসলামিক টেরোরিজম যে একটা ছিল, এটা তো সব ওয়েস্টার্ন গভর্নমেন্ট একসাথে এসে ওদের একটা গ্লোবাল এজেন্ডা ছিল। ওইটা হিসেবে ওরা শেখ হাসিনাকে ওদের ওয়ারিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন তোর বাংলাদেশের মধ্যে। সো ওইটার জন্য ধর মোটামুটি ওয়াইড স্প্রেড সাপোর্ট ছিল। আচ্ছা, বাট বাংলাদেশে বিএনপির যে সাপোর্ট রুট লেভেলে, আরবান লেভেলে ধর আমরা খুব একটা সোশ্যাল মিডিয়াতে ধর ভালোই অ্যান্টি বিএনপি কথাবার্তা এখনো দেখতেছি, কিন্তু এখন কিন্তু আওয়ামী লীগ নাই। বিএনপি সাপোজ টু বি দ্য মোস্ট পাওয়ারফুল বা পপুলার সব পার্টি, তাই না? এটা তো লজিক্যালি এটা, বাট কেন জানি রুরাল লেভেলে আমরা খুব একটা দেখতেছি না। মানে তোদের কি মনে হয় যে মানে উদয়, তুই তো ধর অনেক সময় তুই তো হুম, ছোটবেলায় ধর বরিশালে বড় হয়েছিস, তোর ধর রুট লেভেলের হুম। সাথেও তোর একটু কানেকশন আছে, এখনো তো তোর ফ্যামিলিও ধর অনেকজন পলিটিক্সের সাথে ইনভলভ, তোর তো একটা আইডিয়া আছে। তোর কি মনে হয় যে মানে বিএনপির কি অবস্থা, বিএনপির পলিটিক্যাল কর্মী সাপোর্ট হিসেবে রুট লেভেলে? না, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমি ক্লাস 6 এর আগ পর্যন্ত অনেক জায়গায় থাকা হয়েছে, বরিশালের বিভিন্ন এলাকায়। সো আমার কিছু কিছু জিনিস দেখা হয়েছে, মানে পলিটিক্যালি, মানে কিভাবে একটা মফস্বল শহরে কিরকম মানুষ ইনফ্লুয়েন্স ছড়াইতে পারে, কিভাবে পাওয়ার প্লে করতে পারে, কত হুম। ন্যাস্টি হইতে পারে হুম। ব্যাপারগুলো, ওইগুলো দেখা হয়েছে। হ্যাঁ, তো আমার পরিচিত একজন আছে যে আহ, ধর বিএনপির গত 15 বছরে একটা এলাকাতে বিএনপি বলতে সেই ছিল। হ্যাঁ, তো কিছুদিন আগে খবর পাওয়া গেছে যে বিএনপি মানে আওয়ামী লীগ যাওয়ার পরে সেই বিএনপির অন্যান্য যেসব লিডাররা আছে তারা চক্রান্ত করে তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। এখন হ্যাঁ, হ্যাঁ। মানে আচ্ছা। ইটস লাইক, হ্যাঁ, এখন কে হবে মানে এই জিনিসটা মানে উনি এখন কি করবে? উনি তো এতদিন গ্রাউন্ড ধরে রাখছিল। হুম। হুম। হ্যাঁ, হুম। সো এই হলো আর কি। আহ, মানে এইগুলো আমি শুনছি, মানে এই হলো বিএনপির গ্রাউন্ডের বিএনপি অবস্থা। গ্রাউন্ড লেভেল সো অনেক ডিসঅর্গানাইজ, এটা হ্যাঁ, বলতেছো নাকি? এত মানে এটা হলো জাস্ট একটা ছোট এক্সাম্পল যেটা আমি মানুষের কাছ থেকে এক্সেস আছে দেখে আমি জানতে পারছি। হ্যাঁ, হুম। and হুম। I know that guy personally. হুম। হুম। হ্যাঁ, মানে এই এইরকম অনিয়ম, আই ডোন্ট নো, মানে আই থিঙ্ক আওয়ামী লীগের মধ্যে হয়তো আছে, বা আস্তে আস্তে শুরু হয়েছিল দেখেই তো শেখ হাসিনার পতন হয়েছে, বাট এরা তো 15 বছর পর রিস্টার্ট করার আগেই মোটামুটি অলরেডি মানে এই ঝামেলাগুলো শুরু করে ফেলছে। সো রাইট। আই মোটামুটি দুই ডোন্ট। তিন ভাগে, শোন, 3টা ভাগে বিভক্ত এখনো পর্যন্ত আমি দেখছি। এক হুম। পার্টি হচ্ছে গিয়ে তোর যারা মুরব্বী সিনিয়র দীর্ঘদিন, মানে সেই 80 সাল থেকে বিএনপির সাথে জড়িত। আর একটা গ্রুপ আছে ভাইয়ার কাছের লোক,
মানে ভাইয়ার কাছাকাছি যেতে পারছে যারা ইয়াং, যারা 90-এর গণতান্ত্রিক আন্দোলনের পরবর্তীতে বা 2000 হুম সালের পরবর্তীতে রাজনীতিতে আসছে। হুম তো তারা দেখা যাচ্ছে ভাইয়ার কাছের লোক হওয়াতে তাদের তাদের আবার আন্দোলনের ব্যর্থতা দীর্ঘদিন সিনিয়রদের উপর চাপাই দিয়ে তাদের একটা গ্রুপ মেনটেন করতেছে। আর একটা গ্রুপ হচ্ছে দীর্ঘদিন বঞ্চিত থাকার কারণে এখন মানে কখন কি নিব, কোথায় কি হুম পাওয়া যাবে, এইটা নিয়ে প্রচন্ড মানে কি বলবো মানে আগ্রাসী ভূমিকায় আছে। সো তিনটা গ্রুপ এই মুহূর্তে, হুম একটা হুম হুম বঞ্চিত ত্যাগী বলা যায়, আর একটা হচ্ছে দীর্ঘদিন মাঠের আন্দোলনে মানে ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়া থেকে শুরু করে ফাইন্যান্স ভাইয়ার করা। সাথে যোগাযোগ করছে। এবং আরেকটা পার্টি হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে দুইজনেরই মিক্স থেকে একটা পার্টি বের আসছে যারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে রিপ্লেস করে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন দখলদারি থেকে শুরু করে হুম। মানে কিভাবে জনগণকেই আবার মানে ওই জায়গায় নিয়ে যাওয়া যায় ওই ফিলিংসে, সেই কাজ করতেছে আর কি। সো তিনটা গ্রুপ আমি এই মুহূর্তে দেখতে পারতেছি আর কি। রাইট রাইট। কিন্তু হ্যাঁ, তুই একটা ভালো কথা বলছো যে গুড কপ ব্যাড কপের একটা পলিসি হচ্ছে এখানে তোর। তারেক জিয়াকে একটা ওনার একটা পিআর বা ইমেজ ক্লিনিং এর একটা এফোর্ট চলতেছে ম্যাসিভ। ওটা তোরা খেয়াল করতেছিস নাকি জানি না, যে তারেক জিয়া কিন্তু একজন অ্যাকসেপ্টেবল অল্টারনেটিভ টু শেখ হাসিনা বা অ্যাজ এন অ্যাকসেপ্টেবল চয়েস ফর প্রাইম মিনিস্টার, এই ব্যাপারে কিন্তু ধর এখনো অনেক কোয়েশ্চেন্স আছে, এখনো অনেক মানে তোর পপুলারিটি কিন্তু অত ইয়া না, বিকজ তারেক জিয়ার একটা ডার্ক পাস্ট আছে বাংলাদেশে। এটা নিয়ে মোটামুটি সবাই কনসেনসাস যে সো ওই ব্যাপারটা আসলে ক্লিনিং এর একটা বড় একটা এফোর্ট চলতেছে। সো ওই ওই এফোর্ট থেকে কিন্তু পপুলার সাপোর্টের সাথে অ্যালাইন করে অনেক ম্যাচিওর ম্যাচিওর পলিটিক্যাল কথাবার্তা বলতেছে তারেক রহমান। এটা কিন্তু তোরা খেয়াল করতে থেকে যায় না, অনেক ভালো ভালোই মানে ওনার ওনার লাস্ট যে তোর স্পিচটা ছিল ওটা কিন্তু ম্যাসিভ একটা কি বলবো অ্যাপিল করছে বাংলাদেশের মানুষের সাথে, বিকজ উনি বারবার বলতেছে যে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টকে তো ফুল সাপোর্ট দিতে হবে, এটাকে ফেল করতে দেওয়া যাবে না। সো মোটামুটি আমাদের যে আম জনতার একটা চেঞ্জের যে একটা মানে অ্যাসপিরেশন, ওই অ্যাসপিরেশনের সাথে অ্যালাইন করে অনেক ভালো ভালো কথা বলতেছে। সো উনি খেলতেছে গুড কপ, আর ব্যাড কপ খেলতেছে মির্জা ফখরুল সাহেব। মির্জা ফখরুল ব্যাড কপ খেলতেছে বিকজ উনি ওনার সাইডের থেকে বা উনি ওনার প্ল্যাটফর্ম থেকে বিএনপিকে একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ চালায়। তো উনি ধর প্রত্যেক দিনই এসে ইলেকশন দিতে হবে, রিফর্ম করার জন্য ইলেক্টেড গভর্নমেন্ট লাগবে, আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার টাওয়ারটা ওয়াজ নট তো একটা তো বিএনপি দুই সাইডই খেলতেছে, একটা সাইডে ব্যাড কপ খেলতেছে যে তার ইন্টারিম গভর্নমেন্টকে ধর ইয়া করার জন্য, প্রেসার রাখার জন্য, আর তারেক রহমান ধর আম, ইয়াং ধর একটা পোলাপান যেটা শুনতে চায় আর কি। ইয়াং পোলাপন যেটা শুনতে চায় ইমেজ ক্লিনিং এর একটা ব্যাপারে। সো ওইটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে ঠিক আছে, বাট তোর ওই যে তোর ভিশন বা যে সব আইডিয়া গুলো ওরা করতে যাচ্ছে, মানে লেখালেখির ব্যাপারে কথা বলার ব্যাপারে মোটামুটি ভালো ভালোই কথা বলতেছে, বাট ওই অ্যাসপিরেশনস বা আইডিয়াস গুলো যদি তোর রুট লেভেলে বা গ্রাউন্ড লেভেলে যদি রিয়েলিটিস গুলো না দেখতে পারি, ওরা মুখে বা বড় 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 কথা বলতেছে কিন্তু আমরা রুট লেভেলে যদি দেখি বিএনপির মানুষরা চাঁদাবাজি করে বেড়াচ্ছে, তখন ধর এটার আসলে আলটিমেটলি কোনো এফেক্ট হবে না। তো যাই হোক, বিএনপি অনেক কথা বলছি আমরা আসলে। না আম, এখন কি বিএনপি নিয়ে একটু কথা হ্যাঁ। বলার কারণটা আসলে কি মানে হুম এই মুহূর্তে মানে কেয়ারটেকার সরি ইন্টারিম গভর্নমেন্ট যেটা আমাদের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি কোনো ধরনের কোনো চাপে পড়ে সেই চাপটা মোস্ট প্রবলি বিএনপি থেকেই আসবে আর কি। মানে ইলেকশনের হুম চাপ হুম। বলি বা দেশে যে ব্যাপারটা অস্থিরতা তৈরি হচ্ছে মানে প্রতিদিন এই যে পাহাড়ে গ্যাঞ্জাম, আজকে ইলিশ নিয়ে তারপরে ঢাকা ভার্সিটি এবং জাহাঙ্গীরনগরে কিন্তু দুইজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডতে কিন্তু ছাত্রদের বা যারা এই আন্দোলনের সাথে ছিল অনেকেরই হয়তো অনেকভাবে ইমেজ নষ্ট হওয়া হচ্ছে, কিন্তু এটা এক ধরনের মানে পাবলিক সেন্টিমেন্ট কিন্তু সরে যাচ্ছে। হুম ওইখানে যদি বিএনপিও প্রেশার ক্রিয়েট করা শুরু করে কন্টিনিউয়াসলি, তাহলে এই গভর্নমেন্টের জন্য দেশ চালানো অনেক টাফ হয়ে যাবে সত্যি কথা বলতে। হুম 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 তো সুতরাং বিএনপিকেও তার ম্যাচিউরিটির পরিচয় দিতে হবে, কারণ বিএনপি 17 বছরের বিএনপির যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আর কারো নাই কিন্তু। মানে এই যে নির্যাতিত হওয়া, শোষিত হওয়া, রাজনীতি না করার করতে পারার যে মানে বঞ্চনা, এটা সব বিএনপির বোঝা উচিত যে একটা দেশ স্টেবল হইতে কতটুকু সময় লাগবে, কাকে কতটুকু সময় দিতে হবে। এই জিনিসগুলো হুম বিএনপির বুঝতে হবে বলেই বিএনপিকে নিয়ে বারবার অ্যানালাইসিস করতে হবে আমাদের। বাট একটু আমি কন্টেম্পোরারি ইস্যুতে তোদেরকে যেটা বলি যে ইলিশের ব্যাপারটা কেন ব্যাক করতেছি ইলিশের ব্যাপারে, যেহেতু আসিফ নজরুল 2019 সালে কিন্তু সম্ভবত 2019 না 17-তে একটা স্ট্যাটাস দিছিল যে 500 মেট্রিক টন ইলিশ আমরা কেন পাঠাচ্ছি, হুম মানে এটা কিসের জন্য, যেখানে আমার বর্ডারে কিলিং হচ্ছে, যেখানে আমার সাথে পানির ন্যায্যতা নাই, তাকে আমি ইলিশ কেন পাঠাচ্ছি, এটা আসিফ নজরুলের স্ট্যাটাস ছিল। এবং হুম আমরা এও জানি যে এই ইলিশ পাঠানোর স্ট্যাটাস দেওয়ার কারণে কিন্তু আবরারকে বুয়েটে পিটিয়ে মারা হয় মানে খুবই নির্মমভাবে। তো সেই ইলিশ দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যতটা ইলিশ পাঠাইছে 4-5 বছরে,
মানে সেখানে মানে 500 টন 1,000 টন ছিল, কিন্তু সেটা আজকে 3,000 টন, মানে 3,000 মেট্রিক টন নাম্বারটা, এবং আসিফ নজরুলের মতো লোকজন যে এখানে উপদেষ্টা মণ্ডলীতে আছে, এটা আসলে তোদেরকে মানে কিভাবে দেখতেছিস, মানে এটা কি হতে পারে আর কি, শাফি? উদয়, তোর মিউটেড হ্যাঁ, তুই। ইলিশটা আগে ছিল ধর আমাদের জাতীয় মাছ, তারপর ধর নববর্ষ উৎসবের মাছ বা মজার একটা মাছ এগুলো হিসেবে আমরা জানতাম। ইলিশ এখন হয়ে গেছে একটা পলিটিক্যাল মাছ, মানে ইলিশই একটা মানে বলতে পারো যে আর একটা পার্টির মতো মানে ইয়াতে পলিটিক্সে খেলতেছে, আমার কাছে এরকম লাগতেছে এখন। আর মানুষজনের যে মানে টেনশন এটা নিয়ে। আর আমি তো জানি যে উপদেষ্টা একজন যে আসছিল, রপ্তানি উপদেষ্টা, যে উনি প্রথমে এসেই নাকি বলছিল যে ইলিশ আমরা পাঠাবো না, নিজেদের ইয়াটা না সমস্যা মিটায়, মিটে যাবে। চাহিদাটা না মিটায়। মৎস্য উপদেষ্টা, হ্যাঁ। কিন্তু মৎস্য উপদেষ্টা, সরি, হ্যাঁ। সো মৎস্য উপদেষ্টার ওই কথার 1 মাসের মধ্যেই আহ, মানে এক আমাদের মাস না, চাহিদা উনি তো কিন্তু এক মিটেই সপ্তাহ নাই। আগেও বলছিলেন, এক সপ্তাহের মধ্যে কিন্তু হ্যাঁ, এই আমাদের সময়। চাহিদা তো মিটেই নাই, প্লাস দামও কমে নাই, দাম অলমোস্ট অল টাইম হাই। হ্যাঁ, এর মধ্যে আবার 3,000 মেট্রিক টন পাঠায়ও দিছে। হুম। সো মানে মানে হোয়াটস গোয়িং রং এটা এটা দেয়ার, এটা মানে তো কেউ কি ক্লিয়ার করতে হবে জনগণকে, তাই না, হ্যাঁ, যে এটা আসলে ক্লিয়ার করতে হবে, স্ট্যান্ডটা কি, ডেফিনেটলি ক্লিয়ার করতে হবে যে আসলে। তুমি কত হ্যাঁ, দামে বেচতেছো, এটা থেকে কতটুকু মুদ্রা অর্জন করলে, নাকি এটা তোমার কোনো লেভারেজ ছিল, সেটা থেকে অর্জনটা কি হলো, এগুলো তো জানাইতে হবে, না হলে তো। মানে 3,000 মেট্রিক টন দিলে কি আমাদেরকে ওনারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে, এরকম কিছু রুলস টুলস আছে নাকি? তাহলে আমরা আরো 30,000 মেট্রিক টন পাঠাবো, বাট কোনো তো একটা ডিলে আসতে হবে, বা আমাদের একটু বন্যা বন্ধ করার ব্যবস্থা করতে হবে, মানে হ্যাঁ, হোয়াটস দ্য ডিলিও। না আসলে তোর এটার কিছু, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায়, বাট আমি যদি একটা অ্যাঙ্গেল থেকে জিনিসটা ডিসক্রাইব করি, কনটেক্সট ম্যাটার করে। শেখ হুম। হাসিনা যখন 500 টন পাঠাইতো 2019-এ, বা উনি যখন ওই টাইম গুলাতে এভাবে হঠাৎ করে পাঠাতো, তখন ওই কনটেক্সটটা কি, তখন হচ্ছে তোর অ্যান্টি আওয়ামী লীগ বা একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তোর এক্সট্রিমলি প্রিভিলেন্ট। আর শেখ হাসিনাকে একটা অপ্রেসর হিসেবে দেখতো, ইন্ডিয়াকে একটা অপ্রেসর হিসেবেই দেখা চলে। অ্যাকচুয়ালি ইন্ডিয়া আমাদেরকে অপ্রেস করতেছে অ্যাজ আ দেশ, আর ইন্ডিয়ার যে একটা এক্সটেনশন ওটা হচ্ছে শেখ হাসিনা। সো ওই একটা অ্যাম্বিভ্যালেন্ট রিলেশনশিপ থেকে ইন্ডিয়ার যে চাটুকারিতা করতেছে শেখ হাসিনা, আর ওই চাটুকারিতার একটা রিফ্লেকশন হচ্ছে ইলিশ পাঠানো, ওইটা, ওই কানেকশনটা খুবই স্ট্রং ছিল। সো ওই টাইমে আসলে ওই ক্রিটিসিজমটা ইজ ইজ আ লট মোর এফেক্টিভ। বাট এই ইন্টারিম গভর্নমেন্ট যে প্রো ইন্ডিয়া, বা ইন্টারিম গভর্নমেন্ট যে ইন্ডিয়ার চাটুকারিতা করবে, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা এই 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 মানে এই স্টেটমেন্টটা বা এই পজিশনটা কিন্তু কেউ এখনো নিতে পারবে না, বিকজ এটা খুব একটা প্রুফ টুফ নেই। সো এখন যে কনটেক্সট, এখন যে ইন্টারিম গভর্নমেন্ট তোর যে পজিশনটা নেওয়া ট্রাই করতেছে ইন্ডিয়ার সাথে, যে একটা ব্যালেন্স রিলেশনশিপ, একটা একটা রিলেশনশিপ দ্যাট ইজ বেসড অন ইকুইটি, ওই কনটেক্সটের আন্ডারে ইলিশ পাঠানো, এত টান ইলিশ পাঠানো, আই ডোন্ট থিঙ্ক ইটস আ ব্যাড, মানে কি বলবো, ইটস আ স্টুপিড মুভ। আমার মনে হয় এটা একটা স্মার্ট মুভ। প্রবলেম হচ্ছে ডিপ্লোমেসির ব্যাপারে তুই ক্লিয়ার করতে গেলে কিভাবে ক্লিয়ার করবি যে না, এটা তুই পাবলিককে বলতে পারবি যে না আসলে আমরা দিচ্ছি বিকজ আমরা ইন্ডিয়ার সাথে একটু ভালো রিলেশনশিপ ম্যানেজ করতে চাচ্ছি, ইন্ডিয়াকে ম্যানেজ করছি, এটা বলতে পারবে না, বিকজ বাংলাদেশের মানুষ খুবই এখানে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের মধ্যে আছে। আর এদিক দিয়ে তোর ডিপ্লোমেসির ব্যাপারে যেগুলা তোর বুঝে নেওয়া উচিত, ওইসব জিনিস তুই উপরে বললে কিন্তু জিনিসটা খুব একটা এফেক্টিভ হয় না, বা এটা কিন্তু একটা প্র্যাকটিস না। সো আই থিঙ্ক ইলিশ তাছাড়া পাঠানোটা সাফি, আমি একটু অ্যাড করি, হ্যাঁ, ইলিশ কিন্তু স্মাগেল হচ্ছিল এবং ইলিশের দাম কমেও নাই মার্কেটে, এক্স্যাক্টলি। এবং সামহাউ উই আর লুজিং, মানে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট অফ মানি আমরা কিন্তু লুজ করতেছিলাম। এবং এক্স্যাক্টলি। আরেকটা জিনিস কি, এটা খারাপ দেখায়, মানে তোর পাশের বাড়ি একটা লোক আছে, তার একটা উৎসব, তুই তাকে ভালো মাছটা খাইতে না দিয়ে তুই জোর করে আটকায় রাখছিস, এটা কিন্তু একটা মানে এটা আমাদের সাথে যায় না আর কি জিনিসটা। বিকজ এটা আমরা গত পডকাস্টে বলছিলাম, ইলিশ কারা খায়, ইলিশ খায় তোর বাংলাদেশ মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষরা দুর্গাপূজার টাইমে বা অন্য টাইমে। সো ওয়েস্ট বেঙ্গলের মানুষদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই। আমাদের শত্রুতা বা আমাদের অ্যানিমোসিটির যে ব্যাপারটা, ওইটা আছে তোর ফেডারেল গভর্নমেন্টের সাথে। ইভেন কেন্দ্রীয় ওয়েস্ট সরকারের বেঙ্গল সাথে। মমতার সাথেও তো ধর কোনো একটা ব্যাপারে, আমাদের তিস্তা ব্যাপারে, আমাদের কিছু অনেক কিছু ব্যাপারে প্রবলেমস আছে। বাট পিপল টু পিপল রিলেশনশিপটাই হচ্ছে দুইটা দেশের সম্পর্কের ফাউন্ডেশন। সো তোর পিপল টু পিপল রিলেশনশিপটা ম্যানেজ করার জন্যই বা জিনিসটা এনহ্যান্স করার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু প্রবলেম হচ্ছে দ্য অ্যাক্ট ইট সেলফ ওয়াজ নট আ প্রবলেম, যেটা করছে আই থিঙ্ক এটা নেসেসারি ছিল, এটা করছে, ভালো দিকে আছে। কিন্তু কথা হচ্ছে এটার যে পলিটিক্যাল ম্যানুভারিংটা দরকার। তুই একদিকে বলতেছস যে আমি দিব না ইলিশ, ইলিশ না দেওয়াটাই হচ্ছে মানে মোটামুটি দ্য মোস্ট প্রপার অ্যান্টি ইন্ডিয়া, বা মানে ব্যালেন্সিং ইন্ডিয়া তোর পজিশন নিছে এতদিন পর। এখন পর্যন্ত কিন্তু আমরা খুব একটা অ্যান্টি ইন্ডিয়া পজিশন
স্টেট রিফর্মে আসার পর, স্টেট চালানো আসার পর কিন্তু আমরা দেখতে পাইনি ইন্টারিম গভর্নমেন্ট। সো যেটা সবচেয়ে ভিজিবল একটা পলিসি ছিল, এটা ছিল যে আমরা ইলিশ পাঠাবো না। সো তুমি একটা মেটাফোর, মানে একটা আর্গুমেন্ট এতদিন বলছো, ওইটা বলার পর হঠাৎ করে কোনো টিউনিং না চেঞ্জ করে, তোমার কোনো কনসালটেশন না করে, মানুষকে কোনো এক্সপ্লেনেশন না দিয়ে হঠাৎ করে একটা ম্যাসিভ ইউ টার্ন নিছো, এটা আসলে জিনিসটা খারাপ দেখায়। সো ওইটাই, সো আই থিঙ্ক আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, ওরা ডিপ্লোমেসির ব্যাপারে বা ধর স্টেট ক্রাফটের ব্যাপারে মোটামুটি দে হ্যাভ গুড ইন্টেনশনস, ওরা ভালো করতে চায়, ওরা এফেক্টিভ জিনিসই নিচ্ছে। বাট তোর শুধু পলিসি, তোর শুধু ভালো পলিসি নিলে হবে না, তোর একটা পলিটিক্যাল ব্যাকআপ লাগবে। তোর পলিটিক্যাল একটা সেটেলমেন্ট দরকার, বাংলা মানুষকে কিভাবে বুঝাবি, কিভাবে জিনিসটা রেশনালাইজ করবি, ওই জিনিসটা ওরা কিছুই করে নাই। টাইমিংটা খুব একটা ভুল হয়েছে, মেসেজিং এ উল্টাপাল্টা। সো ওভারঅল এবং পিআর কিছু সাইডের থেকে ইট ওয়াজ আ ডিজাস্টার, আই থিঙ্ক। এবং এই সরকারকে যারা দেখতে পারে না, বা বিশেষ করে হুম। যারা 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করে গেছে, ইভেন জুলাই আগস্ট মুভমেন্টে, তারা কিন্তু বের হয়ে আসছে হুম। হঠাৎ করে যে আসিফ নজরুল ইলিশ তখন দিতে চায় নাই, এখন কেন ইলিশ দিচ্ছে, মানে শেখ হাসিনা তো এত ইলিশ দিত না। সো টোটাল ব্যাপারটা হয়ে দাঁড়াইছে কি, মানে একটা সুযোগ তৈরি করে দেয়া, মানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানে তাকে পিটিয়ে মারা হয়েছে, এটার সাথেও কিন্তু অনেকে আবরারের ঘটনাকে যখন নিন্দা জানানো হয়েছে, তাহলে এই ঘটনাকে কেন, মানে এই ঘটনার যে ঘটতেছে সেটাও কেন আবার ঘটতেছে, তাহলে দেশ কিভাবে নতুন হুম। করে স্বাধীন হলো, আমরা কিভাবে আবার এন্টি ইন্ডিয়া হইলাম সেই ইলিশ মাছই যখন দিচ্ছি। সো জনগণের ভিতরে যে প্রশ্নগুলো জেগে আছে, এখন ছাত্র সমাজের কাছে এই উত্তরগুলো আছে কিনা আমি জানি না, কিন্তু যারাই সরকারকে বিপদে ফেলতে চায়, বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, বা গত রিজিমের যারা, যে বা কি কি বলবো, মানে সামহাও তারা 5 তারিখ পর্যন্ত ফাইট করে গেছে, তারা কিন্তু আবার বের হয়ে আসছে কথা বলার জন্য। তো সুতরাং এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, যে জিনিসটা বারবার অ্যাড্রেস করতে হবে, যে সেদিন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে মেরে ফেলা হয়েছে পিটিয়ে, এরকম নির্মম হত্যাকাণ্ডের এর প্রত্যেকটার বিচার কিন্তু এই বাংলাদেশে আমরা বুঝে নিতে হবে আমাদের, মানে জনগণ হিসেবে, সরকার যেই থাকুক না কেন। কারণ আমরা একটা নতুন দেশ পাইছি, এখানে কেউ সমালোচনা করলেও আমরা বলতে পারি না যে তুমি এতদিন কেন করো নাই। রাইট। বাট এখন তুমি একটা নিউ ফরমেশন তুমি সেট করতেছো। আবার একই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে ইলিশের যে ব্যাপারটা, যে ইলিশ আমি দিচ্ছি ঠিক আছে, বাট এই ইলিশ দেওয়ার পরে আমি কি পাবো না পাবো, বা ইলিশ থেকে আমার যদি, মানে আমার জেলেরা কিভাবে উপকৃত হচ্ছে, বা আমার পুরো ইন্ডাস্ট্রিটা কিভাবে হচ্ছে, বা ভারতের সাথে আমার সম্পর্কের কতটুকু উন্নয়ন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু পাবলিকের সামনে তুলে ধরতে হবে আলটিমেটলি। এক্স্যাক্টলি, এটা কারণ এক্সপ্লেনেশন করতে হবে, একটা এটা জিনিস নিয়ে কি, কথা বলতে আমি হবে। একটা আমি আমি অনেকের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যারা সমালোচনা করতেছে ইলিশ নিয়ে, যে ইলিশ কেন পাঠাচ্ছে, তাদেরকে একটা কথা বলি, সেম সমালোচনাটা কিন্তু আবরার করছিল, হুম। and he had to give his life. বাট আজকে রাইট। কিন্তু আপনি আবরারের থেকেও অনেক খারাপভাবে সমালোচনা করতে করতে পারতেছেন, পারতেছেন। বাট আপনার জীবনও কেউ নিয়ে নিচ্ছে না, আপনার নামে না। কেউ একটা মামলাও দিচ্ছে না। এই যে শাসকের ডিফারেন্সটা হইছে, এই যে শাসক পরিবর্তনে, পলিসির পরিবর্তনে, যে আপনার ভিতরে যে ইন্ডিপেন্ডেন্সটা, আপনার ভিতরে যে ভয়ের লেয়ারটা সরে গেছে, আপনি যে কথা বলতে পারতেছেন, এটাকে আসলেই গুরুত্ব দিতে হবে। এটা নিয়ে মানে জোক করে মকারি করার দরকার নেই। না। আবরারের জীবন দিতে হয়েছে এর থেকে, মানে মানে কম ক্রিটিসিজম করে, যেখানে আপনি লক্ষ লক্ষ মানুষ আজকে ক্রিটিসিজম করতেছে ইলিশের জন্য, কই তাদের তো কিছু হচ্ছে না, তাদেরকে তো পুলিশে ধরে নিয়ে যাচ্ছে না। সো এখানেও একটা বড় যে চেঞ্জ আসতেছে দেশের রুলিং ক্লাসের ভিতরে, এটা বুঝতে হবে। ওগুলা বুঝতে হবে, মানে ডিফারেন্সটা হচ্ছে ইলিশ পাঠানো কি হচ্ছে দালালি করার জন্য, নাকি ইলিশ পাঠানো হচ্ছে একটা এফেক্টিভ ফরেন পলিসি ইনস্ট্রুমেন্ট হিসেবে, মানে একটা কি বলবো, একটা কি একটা 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 অলিভ ব্রাঞ্চ এক্সটেন্ড করার মতো, তাই না? ওই ওই কনটেক্সট, আপনি ওভারঅল কনটেক্সট, আপনি শুধু ইনস্ট্রুমেন্টটাকে দেখেন না, পলিসিকে দেখেন না, আপনি ওভারঅল কনটেক্সটটাকে, জিনিসটাকে জাজ করেন। আর আমার খুবই একটা ভালো কথা বলছো যে আলটিমেটলি আমরা কোন ইনস্ট্রুমেন্ট কোন কিভাবে ইউজ করতেছে ওইটা ম্যাটার করার থেকে কোন ইন্টেনশনে ইউজ করা হচ্ছে, কারা ইউজ করতেছে, ওইটা ম্যাটার করে। তা আপনার শেখ হাসিনার বা আওয়ামী লীগ গভর্নমেন্টের উপর এসব ব্যাপারে কতটুকু আস্থা ছিল, ইন্ডিয়ার সাথে রিলেশনশিপটা আমাদের কতটুকু ইকুইটি বেসড হবে, আর এই গভর্নমেন্ট কোন ইন্টেনশনে জিনিসগুলো করতেছে, এই দুইটার ডিফারেন্সটা যদি আপনি করেন, তখনই আপনি একটা নিজে নিজে একটা ভালো কনক্লুশনে চলে আসবেন। এটা নিয়ে খুব একটা ঘাটাঘাটি করার আপনার মানে দরকার নেই। ডিপ্লোমেসির কিছু টেনেটস আছে, ওই টেনেটস এর মধ্যে আমরা যারা ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ে, আই থিঙ্ক এটা কমপ্লিটলি একটা ওই ফ্রেমের মধ্যে একটা ভালো ডিসিশন হতে পারে। আর অনেক কিছুই ট্রাই করতেছে, তো ডক্টর ইউনুস কিন্তু ধর ইউনাইটেড নেশনস এর যে জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে, ওখানে ধর মোদির সাথে একটা বৈঠক চাইছিলেন উনি, বাট মোদির সাথে বৈঠকটা হয়নি, বিকজ মোদি এখন চায় না ডক্টর ইউনুসের সাথে দেখা করতে, বিকজ মোদিরা এখন বিজেপি ধর খুব একটা বাংলাদেশে আমরা প্রোটেকশন দিব হিন্দুদেরকে, এই গভর্নমেন্টের সাথে কিভাবে
মানে মোদি গভর্নমেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্টারাক্ট করবে, কোন ধরনের একটা মানে পাবলিক ইমেজ ক্রিয়েট করবে, ওটা ওরা এখন ইন্ডিয়া এখন ডিসাইড করে। ইন্ডিয়া এখন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে আছে। ওয়ারাজ বাংলাদেশের যে ফরেন পলিসি স্ট্যান্স ওটা চেঞ্জ হয়ে গেছে, because বাংলাদেশের এখন ফরেন পলিসি স্ট্যান্স হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের এঙ্গেজ করতে হবে, ইন্ডিয়ার সাথে আমাদের স্ট্রং রিলেশনশিপ লাগবে, বিকজ ইন্ডিয়া একটা রিয়ালিটি আসলে, বুঝছেন আপনি। অ্যান্টি ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া সেন্টিমেন্ট খুবই একটা মানে একটা এফেক্টিভ একটা মানে সেন্টিমেন্ট, স্পেশালি অপোজিশন পার্টিদের পক্ষ থেকে, যে পুরো হুম। সাউথ এশিয়াতে আপনি মালদ্বীপে বলেন নেপালে বলেন। বাট অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট অপোজিশন পার্টি থাকা অবস্থায় যতটা এফেক্টিভ, গভর্নমেন্টে থাকা অবস্থায় ততটা এফেক্টিভ না, বিকজ তখন আপনার সিকিউরিটি কনসার্নস আছে, তখন আপনার ট্রেড কনসার্নস আছে, ইকোনমিক কনসার্নস আছে। এটাই আসলে রিয়ালিটি। সো এগেন কনটেক্সটটা ম্যাটার করে, আর কারা করতেছে, কারা ডিসিশন নিচ্ছে ওইটা ম্যাটার করতেছে। আর অপোজিশন পার্টিতে থাকা বা হুম। গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করা অবস্থায় মানে একটা স্ট্যান্স, আর স্টেট ক্রাফটের সময় একটা স্ট্যান্স, এই দুইটার মধ্যে খুব একটা ডিফারেন্স মধ্যে মধ্যে আছে আর কি। সো এটাই আসলে এখন ইন্ডিয়ার সাথে আমাদের বেশ কয়েকটা অ্যাভিনিউ আছে তোর মানে ভালো রিলেশনশিপ ম্যানেজ করা, পিপল টু পিপল। মেবি হয়তো উদয়, তোর কি মনে হয় যে তোর সাংস্কৃতিক জায়গা থেকে হুম। আমাদের কোনো কি কি গ্যাপ আছে, বা ধর কি 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 ওই রিলেশনশিপটা কিভাবে বেটার করা যায় আমাদের সাংস্কৃতিক জায়গা থেকে? কারণ সাংস্কৃতিক জায়গা থেকে হুম। আওয়ামী লীগ কিন্তু জিনিসটা, বা আওয়ামী লীগ বা ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু অনেক একটা কালচারাল ফ্যাসিজমের যে ব্যাপারটা ওটা কিন্তু ইউজ করা হয়েছে। ইন্ডিয়া কিন্তু মোটামুটি, সেদিন জিয়া হাসান ভাইয়ের একটা স্ট্যাটাস দেখতেছিলাম, যে ইন্ডিয়ান হাই কমিশন কিন্তু অনেক তোর মুক্তিযোদ্ধার চেতনা, 1971 অ্যান্টি পাকিস্তান টাইপের মানে ইভেন্ট টিভেন্ট কিন্তু প্রায় ইয়া করতো। তো কালচারাল যে আমাদের কমিউনিটিটা আছে বাংলাদেশের মেইন স্ট্রিমে, হুম। ওখানে ধর ইন্ডিয়া ভালো একটা পেনিট্রেশন করছিল ইন টার্মস অফ কি এটা টাইপের। হ্যাঁ, হ্যাঁ, এখানে আসলে ব্যাপারটা কিরকম ধর, এটা আনডিনায়েবল যে আমাদের এন্টারটেইনমেন্টের একটা বড় অংশ অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়ান মিডিয়া। হ্যাঁ, এটা আচ্ছা। কেউ ডিনাই করতে পারবে না। উম, হুম। এই তামিল মুভি থেকে শুরু করে বলিউড মুভি বল, কলকাতার মুভি বল, সবকিছু খুবই এক্সট্রিমলি ইন্টিগ্রেটেড উইথ আওয়ার কালচার। ডিপলি, হ্যাঁ, অনেক বিকজ ডিপলি। খুবই ডিপলি এইটা, মানে যারা ডিনাই করে তারা মানে একটা ডিনায়ালে বসবাস করে, বাট ইটস রিয়েলি ট্রু। তুই মুভির প্রত্যেকটা গান, প্রত্যেকটা মুভির ডায়লগ, হুম। প্রত্যেকটা স্টোরি এভরিওয়ান নোজ, এবং এভরিবডি ওয়ান্টস টু ইন্টিগ্রেট উইথ দ্যাট পার্ট। হ্যাঁ, হুম। ওই ওই ব্যাপারটা কিন্তু আছে। হ্যাঁ, অ্যান্ড এইটা এখন মানে আমরা বলতেই পারি, মানে ইন ডিনায়ালে থাকতেই পারি যে আমাদের কালচারাল কোনো মিল নাই ইন্ডিয়ার সাথে, আমরা কোনো কিছু আমরা কি করবো না, বর্জন করবো, সবকিছু আমাদের সবকিছু স্বকীয়তা আছে। বাট ইটস নট দ্যাট। হ্যাঁ, আচ্ছা, বাংলা হুম। লিটারেচার, বাংলা সাহিত্য বল, বাংলা মুভি বল, হ্যাঁ, এগুলা আসছে ইন্ডিয়া সংস্কৃত থেকে। যেরকম। হ্যাঁ, মানে এইদিকে আমাদের দেশীয় দিকে যেমন আহমদ ছফা, হুমায়ুন আহমেদ, তারপর তুই জীবনানন্দ দাশ, ওইদিকেও শরৎচন্দ্র, হ্যাঁ, কাজী নজরুল, রবীন্দ্রনাথ, সবাই কিন্তু ওই দিকেরই ছিল। সো আমাদের, তুই যদি কালচারাল এবং সাহিত্য এবং অলসো আমাদের দর্শন, এগুলো যদি চিন্তা করোস, তাইলে পশ্চিমবঙ্গের সাথে আমাদের মানে অনেক অনেক বেশি আমরা ইন্টিগ্রেটেড। হ্যাঁ, সো এখন মানে উই হ্যাভ টু ডিসাইড যে আমরা কি আসলে ওই হাসিনার সাথে মানে ওরা বেশি কানেক্টেড ছিল দেখে আমরা ওই মুক্তিযুদ্ধের চেতনাকে মানে কমায় দিব কিনা। মানে মুক্তিযুদ্ধে তো আসলেই মানুষ স্যাক্রিফাইস করছে, হুম। মুক্তিযুদ্ধটা তো মিথ্যা হয়ে যায় না জাস্ট না। বিকজ আওয়ামী লীগ এটা একটা ফ্যাসিজমের টুল হিসেবে ইউজ করছে দেখেই যে আর মুক্তিযুদ্ধ ম্যাজিক তো চেতনাটা আছে। মুজিব ফ্যামিলি করে নাই শুধু। না। মুক্তিযুদ্ধে মুজিব ফ্যামিলি ওয়াজ লিস্ট ফিজিক্যালি ইনভলভ, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তুই গ্রামে গ্রামে মানুষদেরকে, হিন্দু ফ্যামিলিকে ধ্বংস করে ফেলছে। হ্যাঁ, মানে মুসলিম হলে তাও একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাঝে মাঝে দেখতো। হ্যাঁ, বাট হুম। হিন্দু হলে কি কি করছে তখন? অ্যান্ড মানে এইগুলা কিন্তু সবই আমাদের পার্ট অফ আওয়ার কালচার। এইগুলা এই যে আহ কি বলে, এই মুক্তিযুদ্ধের যেসব মানে ট্রমা গুলা, হিস্টরি গুলা, এগুলা কিন্তু একটা লিজেন্ড হয়ে যায় একটা টাইমে, এবং ওইটা থেকেই আমাদের পরবর্তী জেনারেশনের চেতনা আসে। হ্যাঁ, যেমন আজকে মানে বা জুলাইতে যেই আন্দোলনটা হলো, এইটাও কিন্তু একসময় লিজেন্ড হয়ে যাবে, এবং আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের দাদা, মানে আমরা যখন দাদা দাদি হব, আমাদের নাতি নাতনিরা, হ্যাঁ, হুম। তখন কিন্তু ওরা এইটা ওইরকম লিজেন্ডের মতোই চিন্তা করবে। 1,000 স্টুডেন্ট মেরে ফেলছিল, 1500 স্টুডেন্ট মানে মেরে ফেলছিল। হ্যাঁ, হাউ হাউ ডিড দ্যাট হ্যাপেন? হুম। হ্যাঁ, সো
এই এই জিনিসটা, আমাদের ল্যাঙ্গুয়েজ সেম, আমাদের কালচারাল ইন্টিগ্রেশন সেম, ইন্ডিয়ার কথায় আসি আবার। হুম হ্যাঁ, সো ওই জিনিসটাকে আমরা বর্জন করতে পারবো না, আমরা ডিনাইও করতে পারবো না। সো হুম উই শুড হ্যাভ টু ফাইন্ড আওয়ার ওয়ে টু মানে কো এক্সিস্ট আর কি। হ্যাঁ, আমাদেরকে কোএক্সিস্ট এন্ড কো থ্রাইভ। এক্সিস্ট হ্যাঁ কো এক্সিস্ট করা শিখতে হবে। আর আমাদের ইয়াটাও, ইন দ্য মিন টাইম আমাদের কিসে কিসে মানে আমাদের সুবিধা, হ্যাঁ, আমাদের অ্যাডভান্টেজ কোন কোন জায়গায়, ওইটাও আমাদেরকে বুঝে ডিপ্লোমেসির নিতে হবে। মাধ্যমে ভালো ভালো মানুষকে কাজে লাগায় ডিপ্লোম্যাটিক ওয়েতে সেগুলো বের করে আনতে হবে, যাতে ওই লাস্ট 15-17 বছর বা অনেকে বলে স্বাধীনতার পর থেকেই ইন্ডিয়া আমাদেরকে অনেকভাবে শোষণ করছেও হয়তো অনেকভাবে। হ্যাঁ, বাট আমরা কেন সেই লেভেলের ডিপ্লোম্যাট হইতে পারি নাই, বা আমাদের ডিপ্লোমেসি কেন ওই লেভেলে নাই এখনো, যে হুম ইন্ডিয়া বারবার এটা করতে পারতেছে। ইভেন আমাদের মানে আর্টিস্টদের ভিতরে অনেক প্রবলেম ছিল বলেই ইন্ডিয়া এই ধরনের হুম মানে আমি বলবো যে এই কালচারাল ডিপ্লোমেসিটাকে আরো বেশি এক্সপ্যান্ড করতে পারছে। বিকজ হুম মানে এই যে একটা মানে আচ্ছা, একটা চেতনা জাস্ট থাকা আমার ভালো। একটু একটা জিনিস হ্যাঁ হ্যাঁ। ঢুকাই। ধর জার্মানিতে কি ফ্রেঞ্চ মুভি চলে না? মানে বা মালয়েশিয়াতে কি ইন্দোনেশিয়ান মুভি চলতো না? থাইল্যান্ডের মুভি চলতো না? এইটা কোন ছাগল বলে যে আরেক দেশের মুভি এই দেশে চালানো যাবে না, তাইলে এই দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচবে না? এটা কেমন কথা? তুমি বলিউড হলিউড থেকে মুভি আনতেছো না? হ্যাঁ, হাউ হাউ ক্যান ইউ মানে স্টপ দিস? তুমি কম্পিট করতে পারো হ্যাঁ, নাই বা কম্পিট করতে চাও নাই, তোমাকে সবসময় প্রোটেক্ট করে রাখছে দেখে হ্যাঁ, এটা তোমাদের এই ইনকম্পিটেন্স। অবস্থা। ইনকম্পিটেন্স, আজকে এই ধর ওই অবস্থা। যে রায়হান রাফি বা অমিতাভ রেজা, এরা যখন মানে কয়েকটা মুভি বানাইছে, ধর আয়নাবাজি বা তুফান, তারপর এগুলো চলছে না বাংলাদেশে, হিউজ বিজনেস সাকসেস করছে হ্যাঁ। পাইছে এরা। হ্যাঁ, কিন্তু ইটস জাস্ট কলকাতার মার্কেটে ইনকম্পিটেন্স। কলকাতার হ্যাঁ। মার্কেটও আমাদের যদি আসলে কোয়ালিটি মুভি আমরা তৈরি করতে পারি, আমাদের কিন্তু অনেক বড় একটা মার্কেট। মানে এই হুম বঙ্গের একটা বড় মার্কেট, ওই বঙ্গের একটা বড় মার্কেট। বাট আমরা যেটা বলতেছিলাম যে কালচারাল ডিপ্লোমেসির যে ব্যাপারটা, মানে ভারত এখানে সূক্ষ্মভাবে এই যে মানে চেতনা থাকা তো অবশ্যই দরকার আছে, স্বাধীনতাকে কেউ ডিসরিগার্ড করতেছে না, আমাদের 1971 যে স্যাক্রিফাইস বা আমাদের পতাকা পাওয়ার যে ব্যাপারটা, সার্বভৌমত্ব পাওয়ার যে ব্যাপারটা, কিন্তু ভারত কি করছে, ওই জিনিসটাকে টুল হিসেব করে মানে এমন ভাবে ঢুকাইছে চেতনাগুলা, কিন্তু আসল মুক্তিযুদ্ধের চেতনাকে শুধু নামে ধরে রাখছে, কাজে হুম ধরে রাখতে দেয় নাই। পাবলিক যে এক্স্যাক্টলি। ভোট দিতে পারতেছে না, এটাই আমাদের ভারত সমস্যা। এটা হুম। ডেলিভারিটলি ইগনোর করছে। বাংলাদেশের মানুষ হ্যাঁ যে ভোট দিতে পারে নাই, ভারত এটাকে ডেলিভারিটলি ইগনোর করে আবার সকাল সন্ধ্যা স্বাধীনতার চেতনার বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন উৎসব, মানে এগুলা কম্বাইন করে করে আওয়ামী লীগের সাথে এই এই জিনিসগুলা কিন্তু পরিচালনা করছে। বাট রাইট। ভারত ভুল করছে। আমি বারবার বলি, ভারত বাংলাদেশকে রিড করতে ভুল করছে। হুম যে এদের আসল পয়েন্টটা আমি সলভ না করে, এদের স্বাধীনতার চেতনাই তো আসলে মত প্রকাশ, হুম স্বাধীনতার চেতনা তো হওয়া উচিত ভোট দেয়া, লিডার চুজ করতে যাওয়া। সেই জায়গাতে আমি তাদেরকে কোনো ধরনের কোনো সহযোগিতা না করে আমি দুনিয়ার ধানাই পানাই জিনিস দিয়ে, আর এই যে আর্টিস্ট গুলাকে কেন বললাম বাংলাদেশের অনেক মানে এগুলা শুধু কি বলবো, সো কল্ড আর্টিস্ট আর কি, এরা হুম এরা হুম যে হুম কি নাটকবাজ, এমনিতে আর্টিস্ট তো নাটকবাজই হওয়া উচিত। কেন বাট ওই যে গ্রুপ দেখছিস না, আলো আসবেই? ওইটা তোরা দেখছিস না, দেখছি তো। হোয়াটসঅ্যাপ এগুলা গ্রুপ? Oh my God. প্লট আলো নেয়ার নাকি জন্য, তারপরে আসবেই। একটু গুড বুকে থাকার জন্য মানে আমেরিকায় যাবে, একটু লন্ডনে যাবে নেত্রীর সাথে, প্লেন ভরে ভরে, মানে কি যে একটা পিকনিক, একটা পিকনিক বানাইছিল দেশটাকে, মানে 17 বছর ধরে দেশের বিভিন্ন প্রোগ্রামকে দেখলে মনে হতো পিকনিক হচ্ছে আর কি। হুম। রাষ্ট্র কিছু পাক আর না পাক একটা পিকনিকের মতো চলতেছে। হুম হুম ঠিক তবে আছে। বাংলাদেশের এই বিভিন্ন সেলিব্রিটিরা যখন প্রধানমন্ত্রী বা ওই লেভেলের মানুষকে গান শুনে না, ওটা খুবই একটা রোমান এম্পায়ারের সফিস্টিকেটেড অ্যাপ্রোচে গান শুনে। সবাই এরকম হাত এরকম করে দাঁড়ায় থাকে, তারপর দাঁড়ায় দাঁড়ায় মানে খুব ক্লোজ ইয়াতে প্রক্সিমিটিতে, মানে এমন না যে স্টেজে উঠে মাইক দিয়ে যাচ্ছে, খুব ক্লোজলি দাঁড়ায়। তুই দেখবি চঞ্চল চৌধুরী, তারপর ওই যে গান বাংলার একটা ছিল না, উনি, হ্যাঁ, শেখ নাম হাসিনাকে ভুলে একেবারে গেছি ওটার। কাছে গিয়ে মানে গান শোনাচ্ছে। মানে ইটস রিয়েলি আচ্ছা, এটা মানে বললে অনেক আহ, কনস্পিরেসি শোনাবে, বাট তোদের কি মনে হয় পাহাড়ে যে অস্থিরতাটা তৈরি হয়েছে, আহ হুম, এটা থেকে আসলেই অনেকেই বলতেছে যে ভারতের এখানে মানে সবকিছুতেই ভারতের দোষ বা ভারতের নাম কেন আসতেছে, হুম। বিকজ ভারত 17 বছরে যেভাবে মানে বাংলাদেশের পরতে পরতে সেট আপটাকে রেডি করে মানে জড়াই, না, এখানে মানে ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশের সব জায়গায়। বাট বাট এখানে এটা ভারত আসলে ভারত ধর যদি এটা করে, এটা ভারতের জন্য সমস্যা না? ওদের ওই যে কোনো মেঘালয় সমস্যা। টেঘালয়তে না, আমি ওরাও বলতেছি করবে। কি মানে অনেকেই বলতেছে যে উস্কানি টাইপের কিছু, মানে এটা যেটা অস্থিরতা, এটা দিয়ে হুম। ভারত কি কিছু গেইন করতে চায় কিনা, বা মানে আছে না যে ভারতেও প্রবলেম হতে পারে, ঠিক আছে, বাট
পাহাড়ের ভারতের তো আসলে ওই ফার গ্যাঞ্জামটা। সাইটেডনেসটা নাই, ওরা তো যে লং টার্ম চিন্তা করবে এটা তো নাই, ওরা তো কম নেই। এটা 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 টিপিক্যাল মনে হইতে পারে, আমরা সবকিছু ঝামেলা হলে আমরা ভারতের দোষ দিব, এটা হয়তো মনে পড়ে আমরা টিপিক্যাল একটা রেসপন্স। আর এখানে যে ইন্ডিয়ার ইনভলভমেন্ট থাকতে পারে এটা কিন্তু ডেফিনেটলি ভ্যালিড, এটা কিন্তু একটা ভ্যালিড অ্যাজাম্পশন আমাদের, বিকজ ইন্ডিয়ার আমাদের যে নাইনটিজে যে শান্তি বাহিনীর যে একটা সেপারেটিস্ট মুভমেন্ট ছিল, ওটাতে হুম। ইন্ডিয়া যে ট্রেন করছিল শান্তি বাহিনীকে, ওইটার কিন্তু একটা স্ট্রং, অনেক স্ট্রং স্ট্রং তোর মানে কি বলবো, তোর প্রুফ ছিল অনেক স্ট্রং। অবভিয়াসলি এটা তোর প্রুফ, তো অবভিয়াসলি তুই প্রুফ করতে পারবি না ওভাবে হোয়াইট ওয়েস, বাট ইন্ডিয়ার যে একটা ইনভলভমেন্ট ছিল সেপারেটিস্ট মুভমেন্ট গুলোকে ট্রেন করার, এটার অনেক প্রুফ আছে। আর মানে ইন্ডিয়া রেবেল গ্রুপের রেবেল সাথে আর কি গ্রুপ আছে। সবসময়। ইভেন হুম। তো কিছুদিন আগে তো বিজেপি কিন্তু বর্ডারে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বর্ডারে একটা বিশাল একটা টেরোরিস্ট অনক্লেভ পাইছে, যেখানে তো অনেক হাইটেক ওয়েপেন্সও পাইছে। তো টেরোরিস্ট মুভমেন্ট বা ধর সেপারেটিস্ট মুভমেন্ট যে হিল ট্র্যাক্সে একটা প্রপার থ্রেট, আর এটাতে যদি ইন্ডিয়ার একটা প্রিভিয়াস একটা কানেকশন ছিল, এটা নিয়ে আপনি কখনো ডিনাই করতে পারবেন না। আর হুম। সো ওই কানেকশন গুলা এখন ইন্ডিয়া যে এক্সপ্লয়েট করতে চাবে, সিন্স ইন্ডিয়ার মোদির বান্ধবী শেখ হাসিনা বাংলাদেশে নাই, এটা কিন্তু খুব একটা, আর মানে কি বলবো, একটা ফার ফেচড একটা অ্যাজাম্পশন না, এটা কিন্তু খুব মানে একটা ভেরি হতেই নর্মাল পারে। একটা এন্ড অ্যাজাম্পশন, এটা ইটস হতেই ইটস এ পারে। বর্ডার ডিস্ট্রিক্ট, কিন্তু খাগড়াছড়ি কিন্তু পুরো হ্যাঁ। ভারতের বুকের ভিতর, আচ্ছা, মানে একদম। হঠাৎ করে কেন এরকম হলো? মানে এটা তো ছিলই আগে থেকেই, এই সমস্যাগুলো ছিল ওখানে। হুম হঠাৎ করে আবার কেন এই আন্দোলনটা এখনই হইতে হলো? আমি যে স্টোরিটা দেখলাম যে মানে যতটুকু হুম। যা বুঝলাম, একটা ছেলেকে পিটিএ মারছে, কিন্তু সেটা কোনো উপজাতিরা মারে নাই, বাট উপজাতিদের একটা গোষ্ঠী আছে উপজাতি না, সম্ভবত। বলতে হবে ক্ষুদ্র আদিবাসী। নৃতাত্ত্বিক গোষ্ঠী। মানে আদিবাসী আর কি, বাট আমরা সারা জীবন তো মানে বই খাতাতে উপজাতি পড়ছি, হ্যাঁ টু এখন বি অনেস্ট। আদিবাসী বলি আমরা, হ্যাঁ বল। ওকে, সো আমরা নাকি আদিবাসীদের, স্যাটেলার, আর না এই ওনারা ধরনের হলো আর শব্দ কি। আসলে আমি ব্যবহারও করতে চাই না, সেটেলার ফেটেলার এগুলা। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি কি, উপজাতিদের থেকে কেউ কিছু করে না, এটা উপজাতিদের একটা গোষ্ঠী আছে সন্ত্রাসী বা মানে রেবেল গ্রুপের মতো, সম্ভবত কি ইউপিডিএফ, যেন হ্যাঁ, নাম, ইউপিডিএফ। ইউনাইটেড। ওদের হ্যাঁ। ওদের গ্রুপের একজন মানে পিটায় মারছে একজনকে। সো হুম এরপরে যখন থানায় বিচার চাইতে গেছে, তখন সম্ভবত থানায় একজন লিখছে যে পুলিশ নর্মালি এই ধরনের গ্রুপের এগেনস্টে তেমন কিছু নিতে চায় না, আদিবাসীদের এই যে এই চরমপন্থী গ্রুপগুলা, এদের বিরুদ্ধে হুম তেমন কোনো অ্যাকশনে যেতে চায় না, কারণ ওদেরও ইনসিকিউরিটি, ওদেরও লাইফ থ্রেটেনিং ইস্যু তৈরি হয়। তো তখন কি হয়েছে, পাবলিকের থেকে একটা রিয়াকশন আসছে। তখন শুধু যে বাঙালিদের মানে মানে সমতলের মানুষের ঘর ঘর বাড়ি দোকান পড়ছে শুধু তা না, উপজাতিরও মানে আদিবাসীদেরও যেমন পড়ছে, সমতলের মানুষেরও হুম নাকি মানে এটা রায়োটের মতো, মানে দুই পার্টি কেওয়াস করছে। হুম। এরপরে এই যে জিনিসগুলাকে মানে সেটেলার আক্রমণ করতেছে, সেটেলার এই শব্দগুলা কিভাবে ঢুকলো, মানে দ্যাটস ওয়ার হুম, আমার এটা কোয়েশ্চেনটা, আমারও কথা, রাইট। যে এখানে সেটেলার শব্দ আসতেছে টেলাররা এখানে, মানে মানে এক পক্ষই শুধু অ্যাটাক করতেছে মানে আদিবাসীদেরকে, এটা এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু অ্যাকর্ডিং টু আইএসপিআর, তোর আর্মির যে তোর মেইন যে, হ্যাঁ, আন্তঃবাহিনীর সংযোগের যে হ্যাঁ, ইটা। ওরা বলছিল যে একটা একটা মিলিটারি মানে কনভয় যাচ্ছিল, তোর জিনিসটা কোথায়, তো একটু পিস মেনটেন করার জন্য মিলিটারি কনভয়কে নাকি কিছু গ্রুপ অ্যাটাক করছে। সো ওইটার গ্রুপে অ্যাটাক করছে দেখে আর্মি ধর মানে কি বলবো, সেলফ ডিফেন্সে গুলি করা শুরু করছে, বিকজ ওদেরকে যখন গুলি করা শুরু করছে। সো বাট হুম এখন তুই তুই যদি ওভারঅল কনটেক্সট থেকে দেখ, আমরা কিন্তু এই যে এই এরিয়াতে ইন্টিগ্রেশনের নামে, ইভেন জিয়া রহমানের টাইম থেকে আই থিঙ্ক, আই এম নট শিওর, হুম, ইন্টিগ্রেশন নামে আমরা কিন্তু অনেক ওখানে অনেক জায়গা বাঙালি সেটেলারদেরকে দিয়ে দিচ্ছি। তো বাঙালিরা যে মেইন স্ট্রিম এটা বাঙালি সত্যি, যে হ্যাঁ। সমতলে আছে, ওখানে যে তোমরা চাষ করো, ওখানে তোমরা সেটেল করো, এটা ইন্টিগ্রেশন নামে। বাট ওই ইন্টিগ্রেশনের নামে অনেক উপজাতি, অনেক আদিবাসীদের যে ল্যান্ড আছে, অনেক রিসোর্স আছে, ওইটা কিন্তু আনলফুলি নিয়ে নেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা কখনো ডিনাই করতে পারবো না। আর ওইখানে যে এই পলিসি তোর ওই সরকার থেকে মানে একদম শুরু থেকে বিভিন্ন সরকারই কোনো না কোনো ভাবে পারপেচুয়েট করছে। আর এই পলিসির জন্যই সবসময় তোর একটা মানে তোর ওখানে যে লোকাল কমিউনিটির সাথে যে তোর সেটেলার কমিউনিটি, এই সেটেলার কমিউনিটির মধ্যে কিন্তু সবসময় একটা অ্যানিমোসিটি বা একটা টেনশন ছিল। আর ওই টেনশনটা আলটিমেটলি 90-এ তোর শান্তি বাহিনীর যে সেপারেটিস্ট মুভমেন্টটা হয়েছে, ওই সেপারেটিস্ট মুভমেন্টেতে জিনিসটা শান্তি প্রপারলি চুক্তি হয়েছে, এস্টাবলিশ হ্যাঁ, হয়েছে। একটা না, শান্তি চুক্তি হ্যাঁ, হয়েছে। এখন এই যে থ্রেটটা আছে, সেপারেটিস্ট থ্রেটটা যে সবসময় আছে, এটা আমাদের মেইন স্ট্রিম গভর্নমেন্ট পলিসির জন্যই জিনিসটা অনেকটা হয়েছে। আর ওইটা আমরাই অনেকটা, ওইটা আমাদের দায়। পলিসি গুলা প্রবলেমেটিক ছিল, খুব একটা ফার সাইটেড ছিল না, ওইটার জন্য হুম জিনিসটা হয়েছে। এন্ড এরপর যে ওই যে ক্রাইসিসটা হয়েছে, ক্রাইসিসটা দমন করার জন্য আমাদের কোনো ডেমোক্রেটিক কোনো সলিউশন ছিল না, যে ওখানে আসলে কেমন ইন্টিগ্রেশন করা যায়, অ্যাকচুয়ালি লোকাল কমিউনিটির সাথে কেমনে তোর একটা
পিসফুল একটা সোসাইটিতে থাকা, যে ওই টাইপের যে তো নেগোসিয়েশন করা সিভিল সোসাইটির সাথে বা ধর কনসালটেশন করা, ওগুলো কিছুই করা হয়নি আলটিমেটলি। মোস্ট সাকসেসিভ গভর্নমেন্টস কি করছে, একটা মিলিটারাইজেশন করছে। তুই তুই খাগড়াছড়ি বা তুই ওইসব এলাকায় গেলে তুই যতগুলো আর্মি ক্যাম্প দেখতে পারবি, তো যতগুলো আর্মি পোস্টিং দেখতে পারবি, ওগুলো দেখে বুঝবি যে কি লেভেলের মিলিটারাইজেশন। সো ওভারঅল এত বছরের যে সিচুয়েশনটা, এত বছরের যে পলিসিগুলো হয়েছে, ওই পলিসির কারণে লোকাল কমিউনিটি ইন্টিগ্রেট করছে আগের থেকে অনেক বেশি। এখন তুই খাগড়াছড়ি টাউনে যদি যাস, তুই দেখবি যে মোটামুটি দুইটা কমিউনিটি একসাথে থাকতেছে। বাট সবসময় একটা অ্যান্টি অ্যান্টি মেইন স্ট্রিম গভর্নমেন্ট বা অ্যান্টি মানে বাংলাদেশ গভর্নমেন্টের যে একটা অপ্রেসিভ অপ্রেসের যে একটা হুম। রিলেশনশিপ, ওই রিলেশনশিপের লেন্থ থেকে কিন্তু সবসময় লোকাল কমিউনিটি জিনিসটা থাকে। সো এটাই আসলে এখন এতদিন ধর আওয়ামী লীগ গভর্নমেন্ট খুবই স্ট্রং, ওরা পলিটিক্যালি বিভিন্ন ম্যানুভার ট্যানুভার করে সিকিউরিটি ফোর্সেসের কোনো মতো। আগে ধর উপজাতিরা বা ধর আদিবাসীরা ধর কোনো প্রবলেম্যাটিক কোনো কথাবার্তা বললে, কোনো কোনো বিক্ষোভ টিক্ষোভ করলে, সিকিউরিটি ফোর্সেস কি করতো, জাস্ট ওদের কয়েকটা লিডারকে নিয়ে আয়না ঘরে ঢুকায় সবকিছু মোটামুটি ঠান্ডা করে ফেলতো। এই গভর্নমেন্ট ওইটা করতেছে না দেখেই আজকে এই অবস্থা হয়েছে, তাই না? সো আমাদের আসলে দিস ইজ দ্য প্রবলেম, যে আসলে অনেক বছরের যে টেনশন, অনেক বছরের যে তো অ্যানিমোসিটি গুলো ছিল। প্রত্যেকটা প্রত্যেকটা গভর্নমেন্টে কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একজন মন্ত্রী হুম ছিল হুম 91 থেকে, এমনকি কারেন্ট ইন্টারিম গভর্নমেন্টেও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একজন উপদেষ্টাও আছে। হুম তো এই যে মানে হুম। মন্ত্রী সমমর্যাদার যে ব্যক্তিগুলোকে অ্যাপয়েন্ট করা হয় এই পার্বত্য চট্টগ্রামের প্রবলেমগুলো নিয়ে, বা এই ইন্টিগ্রেশন বা এই ব্লেন্ড, মানে যেহেতু তারাও বাংলাদেশি, বাস মানে পরবর্তীতে তারাও কিন্তু ঢাকা শহরে জমি কিনতে পারবে, যেটা বলা হচ্ছে যে আদিবাসীরা বাংলাদেশের যে কোনো জায়গায় জমি কিনতে পারবে বা হুম। তারা থাকতে পারবে। তাহলে যদি সমতলের কেউ যে যদি পাহাড়ে থাকতে চায় তাহলে সে কেন পারবে না? বা যে ইন্টিগ্রেশনের যে টোটাল প্রবলেমটা, এটা তো প্রত্যেকবার একটা মিনিস্ট্রি আছে এটাতে, তারপরেও কেন বারবার এটা ফেল করছে? মানে এটা ইটস বিন 34 ইয়ার্স অলরেডি। কেউ লং টার্ম চিন্তা করে পলিসি বানায় নাই, সবসময় ধর একটা একটা শর্ট সাইটেড পলিসি, মানে কোনো মতে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট আনবে ওখানে ধর, ওখানকার ওদের মধ্যে মানে ওদের কমিউনিটির মধ্যে কিছু লিডার যেগুলাকে ধর চালানো যাবে, ওদেরকে এগুলাকে প্রমোট করে এমপি বানানো হয়েছে, ওগুলাকে ধর, এটা মানে এটা টিপিক্যাল একটা তোর প্রপার পলিসি, সলিউশন কখনোই আসে নাই, যার প্রপার কারণে এটা সলিউশন। কিন্তু ইট উইল অ্যাকচুয়াল অলওয়েজ বি এ ইন্টিগ্রেশনের যে থ্রেট আর কি। ব্যাপারটা, এটা কখনোই কি করে, বরঞ্চ উল্টা বেশি আমরা আরো বেশি মিলিটারাইজেশন করছি। এটা হচ্ছে বিক্ষোভের যে ব্যাপারটা, ওগুলো সবসময় ছিল, কখনো ইরাপ্ট করে নাই, বিকজ আওয়ামী লীগ যে তোর গভর্নমেন্টের যে একটা মানে ছিল, যে হ্যান্ডেলটা ছিল সিচুয়েশনটির উপর, মানে ধর ভয়ে কেউ করে না। এখন ওই ভয়টা নাই দেখে ধর আদিবাসী মানুষরা এখন দে আর এবল টু স্পিক আপ, ওরা দেখো এখন বিক্ষোভ করতে পারতেছে। অবভিয়াসলি বিক্ষোভ করলে তো লোকাল কমিউনিটির সাথে তোর যে সেক্টর বাঙালি মেইন স্ট্রিম কমিউনিটি আছে, ওদের সাথে তো টেনশন হবেই। সো এই টেনশন থেকে আজকে এই অবস্থা। সো আপনারা অলওয়েজ লুক অ্যাট ইট, যে আমরা যা যা হচ্ছে বাংলাদেশে, এটা হচ্ছে একটা হ্যাংওভার, তাই না? আমরা একটা পোস্ট হুম। আর হ্যাংওভার। এত বছর যেসব জিনিসকে চাপা দিয়ে দেওয়া হয়েছে, যেসব জিনিস সবসময় আন্ডার দ্য কার্পেট, আন্ডার দ্য রাগ দিয়ে দেওয়া হয়েছে, কোনো মতো মানুষকে গুম করে, মানুষকে মেরে ফেলে, কোনো মতো কুইক সলিউশন আনা হয়েছে সিকিউরিটি মেনটেন করার জন্য, ওইগুলো এখন করা হচ্ছে না দেখি ওগুলার আমরা এফেক্ট দেখতে পাচ্ছি। আপনারা যদি চান যে আগের পলিসিতে চলে যাক এই সরকার, যে না গুম করে ফেলো, এটা করে ফেলো, হুম। সিকিউরিটাইজেশন করবে, ওটা মানে ওটাও করা সামহাও যায়, প্রবলেমটাকে দ্রুত সলভ করো সলভ একদিনের করবে। ভিতরে, 2 দিনের হ্যাঁ, ভিতরে। ওটা করে দেওয়া যাবে। বাট আলটিমেটলি কি হবে, ওই 1 বছর পর 2 বছর পর প্রবলেমটা আবার আসবে, আরো ভয়ানক ভয়ানক টাইমে আসতে পারে। তাহলে এখন আসলে হ্যাঁ, আমাদের মতো মানে আমরা, আমি সামহাও কেন জানি আমি নিজেদেরকে আমাদের বর্বর একটু মনে হয়, আমরা অনেক জাতি হিসেবে মানে এখন আমরা সিভিলাইজেশন থেকে কেন জানি মানে অবশ্যই। অনেক দূরে আছি। ডেফিনেটলি মানে ডেফিনেটলি। সভ্যতা থেকে আমরা মানে অনেক পিছনে পড়ে আছি, মানে একটা কেমন একটা দেশে যেন মানে মনে হচ্ছে গণতন্ত্র, সংবিধান, রাষ্ট্র, ধর্ম, মানে সবকিছু আমরা খুব বিভিন্ন জায়গা থেকে পিক করে করে নিয়ে আমরা কোনো কিছুর সাথেই আমরা মিক্স হতে পারিনি, ব্লেন্ডও করতে পারিনি। আমরা সবকিছুতে ইমোশন দিয়ে চার্জড। হ্যাঁ, এই আদিবাসীর ব্যাপারটা বল, আর এই যে তোফাজ্জল নামে একটা ছেলেকে যে মেরে ফেললো, হ্যাঁ, সবকিছুই আমরা এত কথা বললাম আবরার হত্যা নিয়ে। ইভেন এই জুলাই আগস্টের মানে আন্দোলনের সময় এত কথা বললাম যে ছাত্রলীগ খারাপ, এরা বিশ্বজিৎকে কোপায় মারছে, আবরারকে এভাবে পিটায় মেরে ফেলছে, তারপর অনেক পোলাপানকে নির্যাতন করছে, হলে হলে ছাত্রলীগদেরকে হল থেকে বের করে দিল নির্যাতনের ইয়াতে। হুম। তারপরে এরা একটা মানে মানসিক ভাবে একটু ইয়া বিপর্যস্ত একটা ছেলেকে জাস্ট মানে মোবাইল চুরি করছে, ওটা প্রুফও পায় নাই, প্রুফ ছাড়াই মেরে সন্দেহে। ফেলছে এবং সন্দেহ করে।
এবং খাওয়ায়, তাকে ভাত খাওয়ায়, মানে এটা কি মা- মানে ম- মুভি নাকি? মারার মাঝখানে তাকে ভাত খাওয়াইছে। এবং সাইকোপ্যাথ। সবচেয়ে কষ্টের ব্যাপার কি উদয়, এই ছেলেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই ছেলেগুলো বুয়েটের ছাত্র ছিল, এই ছেলেগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে আমি আমি যখন আমি 4 মাস ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, আমাকেও ফজলুল হক হল অ্যাসাইন করা হয়েছে, আমি 2বার গেছি ওখানে। হুম। আই ডোন্ট নো মানে কি হয় ওখানে। হ্যাঁ, আমি জানি না অনেক মানুষ একসাথে থাকলে কি মব জাস্টিস বা একটা মব ইমোশন কাজ করে কিনা, বাট এটা কেমনে হলো? ওখানে কি প্রভোস্টরা ছিল না? ওখানে কি কোনো টিচার ছিল না? মানে মানে ওখানে যারা সাধারণ ছিল ওরা ছাত্রছাত্রী, করছে কি? সবাই সাধারণ ছাত্রছাত্রী ম্যাক্সিমামই, সবাই তারা ওই স্টুডেন্ট, হলের। সবাই ডিউতে পড়ে, ঢাবিয়ান, মানে গর্বিত। কিসের গর্ব ভাই তোদের ভার্সিটিতে? তোদের হলে হলে মানুষ মারা যায় কয়দিন পর পর, কিসের গর্ব? এই গর্ব নিয়ে তো মানে মুখ দেখানো উচিত না। হ্যাঁ, আপনারা যারা এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, বুয়েটে পড়েন, যেসব হলে থাকেন, আপনাদের সামনে এগুলো কেমনে হয়? এখন তো আওয়ামী লীগ নেই, এখন তো ছাত্রলীগ নেই, আপনারা কেমনে এগুলো হইতে দেন? হ্যাঁ বা মানে আরেকটা মানুষ, আমি জানি একটা ছেলে ইনজাস্টিস। মারতেছে, হ্যাঁ, আরেকটা হ্যাঁ, মানুষ হ্যাঁ, দেখে দাঁড়ায় আছে কিভাবে, মানে এটা হ্যাঁ, সম্ভব কিভাবে? আমি জানি ইনজাস্টিস করার মতো খারাপ লোক অনেক দুনিয়াতে আছে, তো জাস্টিস করার মতো লোকরা কই? আপনারা এখনো মানে এই অবস্থা কেন? কয়দিন আগে তো মানে ছাত্ররা মানে সবাই তো দেখছে, সবাই আন্দোলনে নামছে, গুলির ভয় করে না, কিছুর ভয় করে না, ওইটাও কি ইমোশনে ছিল? আসলে আমাদের এরকম কালচারে 20 জন বুঝছো, মিলে মেরে ফেলাটা কেমনে কেমনে আমাদের দেখে দাঁড়ায় দাঁড়ায়? কালচারে ফার্স্ট অফ অল ধর জাস্টিস সিস্টেম বা ধর ল এনফোর্সমেন্টের প্রতি কোনো আস্থা নাই মানুষের। আওয়ামী লীগ সরকারের টাইমে ছিল না, এখনো নাই। হুম, এন্ড এটাতে আমাদের পলিটিক্যাল লিডারদের বা গভর্নমেন্টদের অনেক বড় একটা লাইবিলিটি, ওদের জন্য আজকে এই অবস্থা। আর আরেকটা জিনিস হচ্ছে যে গণতন্ত্রের মেইন টেনেটটা কি, যে আমরা বিভিন্ন পার্টিজ বা বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ, আমাদের বিভিন্ন ডিমান্ড থাকবে, আমাদের ডিমান্ড একজন একজনের ডিমান্ডের সাথে অ্যালাইন্ড হবে না। বাট আমরা কেমনে সিভিল সোসাইটি, মানে কেমনি সিভিলাইজেশনের একটা রিফ্লেকশন হিসেবে কেমনে একটা রুমের মধ্যে বসে আমাদের বিভিন্ন প্রবলেমস গুলা, বিভিন্ন ডিমান্ডস গুলা ডিসকাস করে একটা সিভিল ওয়েতে কম্প্রোমাইজ করে কেমনে একটা এগ্রিমেন্টে আসবো, ওই যে কালচারটা, ওই হুম। কালচারটা আমাদের জাতির মধ্যে ভালোভাবে ফাউন্ডেশনের মধ্যে নাই। আমাদের যে আমাদের পলিটিক্যাল প্র্যাকটিসের মধ্যে জিনিসটা নাই। খুব একটা সেপারেট, খুব একটা মাইনরিটি একটা কমিউনিটি জিনিসটা করে, বাট ওরা ধর কখনো পাওয়ারে যায় না, বা পাওয়ারে যাওয়ার আশাও হয়তো মানে দে নেভার এক্সপেক্টেড, বা গেলেও ধর কোনো মতো আর্মি ব্যাকিং এ আসে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশের হিস্ট্রিতে যারা ওইসব আইডিয়ালস, ডেমোক্রেটিক বা পিস এর আইডিয়ালসে বিশ্বাস করে, ওই গভর্নমেন্টটা ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের হিস্ট্রিতে পাওয়ারে আসছে, তাও একটা হুম। ম্যাস মুভমেন্ট, পপুলার সাপোর্টের ব্যাকিং এ, তাই না? সো হুম, ওরা ওই প্র্যাকটিস গুলাই বা ওই ওই আইডিয়াল গুলাই মানে ইস্টাবলিশ করতে চাচ্ছে। বাট প্রবলেম হচ্ছে, তোর আমাদের যে এত বছরের যে কালচারাল প্র্যাকটিস, আমাদের যে এত বছরের যে হ্যাবিট, ওই হ্যাবিটটা ওই কনটেক্সটের মধ্যে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করা খুবই খুবই ডিফিকাল্ট। বাট তুই তুই যদি দেখ এই যে যে ইয়ার যে প্রবলেমটা হয়েছে তোর হুম। যে টেক্সটাইল সেক্টরে, গার্মেন্টস সেক্টরে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ যে প্রবলেমটা হলো, ও ওই ইয়া। প্রবলেমটা কিন্তু সবাই খুবই আতঙ্কের মধ্যে ছিল, কি হবে কি হবে। এর আগে গভর্নমেন্ট গুলো কি করতো, কিছু শ্রমিক যে লিডার গুলো থাকতো ওগুলাকে গুম করে ফেলতো, ওগুলাকে থ্রেট দিয়ে, বা ধর তোর যে তোর যে গার্মেন্টস এর যে মালিক, ফ্যাক্টরি মালিক, ওদের সাথে ধর একটা কোনো মতো হুম। মানে এগ্রিমেন্টে আসে, ল এনফোর্সমেন্ট এগ্রিমেন্টের মধ্যে সে মোটামুটি ওদের ওদের যে জিনিসপত্র, ওদের যে ইন্টারেস্ট, ওই ইন্টারেস্ট গুলো শ্রমিকদের উপর চাপাই দেওয়া হয়তো, চাপাই দেওয়ায় হয়তো কিছু 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 একটা দিত তোর মানে শ্রমিকদেরকে যারা প্রোটেস্ট করতো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শ্রমিকরাই কিন্তু লুজার হইতো, লুজার হয়ে মোটামুটি চাপাই দিয়ে কিন্তু জিনিসটা কোনো মতো কেমনি স্ট্যাটাস গভর্নমেন্ট মেনটেন করা যায় ওইটার মধ্যে চলে যেত। এই গভর্নমেন্ট অনেক টাইম লাগে, সেই গভর্নমেন্ট জিনিসটা একদিনে 2 দিনে সলভ করে নিয়ে 2 সপ্তাহে সলভ করছে, 2.5 সপ্তাহে সলভ করছে। বাট তুই যদি কেমনে সলভ করছে এটা নিয়ে খুব একটা অ্যানালিসিস আসে নাই। বাট আমি যতটুকু দেখছি ওরা মোটামুটি দে ডিড অল অফ দোজ থিংস, ওরা সিকিউরিটি মেনটেন করছে, আর্মি ডিপ্লয় করছে, এটা করছে ওইটা করছে। বাট আর্মি আর পুলিশ যে শ্রমিকদের উপর কোনো ভায়োলেন্স করছে এটা কোনো তুই এভিডেন্স পাবি না। ঠিক আছে? অ্যাট দ্য হুম, সেম হুম। টাইম শ্রমিকদের সাথে নেগোশিয়েট করা, আবার তোর বিজনেস কমিউনিটির সাথে কেমনে একটা তোর সিস্টেমটা তুই ওদের 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 ডিমান্ড গুলো তুই কেমনে মিট করবি, ওদের দুজনের মধ্যে কম্প্রোমাইজ এনে কেমনে তুই একটা একটা মানে একটা কনসালটেটিভ বা একটা কনসেনসাস বিল্ড করবি, ওগুলা কিন্তু সরকার করছে, টাইম লাগছে বাট দে ডিড ইট। সো এখন হুম। হয়তো মেবি ওইটা করছে দেখে হয়তো নেক্সট টাইম জিনিসটা না হওয়ার চান্সেস, বা নেক্সট টাইম জিনিসটা হওয়ার আগে শ্রমিকরা 2বার চিন্তা করবে, বা চিন্তা শ্রমিক করবে। ডিফারেন্ট ডিফারেন্ট মেজার নিবে। বাট সো দ্যাট মব ইজ। জাস্টিসের ব্যাপারে, হ্যাঁ, মব জাস্টিসের ব্যাপারে যেটা আমার কাছে মনে হচ্ছে, যেটা তো ঘটতেছে 5ই আগস্টের পর থেকেই, প্রতিদিনই কম বেশি মব জাস্টিস হচ্ছে, কিন্তু সিগনিফিক্যান্ট পানিশমেন্টের যদি কোনো এক্সাম্পল ক্রিয়েট না করতে পারে,
হুম। মানে খুব দ্রুত, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মানে অতটুকু ছাড় দেওয়া উচিত না যেটা একটা সাধারণ মানুষকে দেওয়া উচিত ল এর ফাঁক ফোকরেও। যে বিশ্ববিদ্যালয়ে দেশের টপ ইউনিভার্সিটিতে পড়ে তোমার বিবেকের যদি এই অবস্থা হয় যে তুমি মানুষকে আঘাত করা তো দূরে থাক, হুম। পিটিএ মেরে ফেলতে তো এখানে সিগনিফিক্যান্ট মানে পানিশমেন্ট এখানে দিতেই হবে এখানে, ভেরি কুইক একটা ভেরি জাস্টিস দেওয়া কুইক হবে। এবং খুব দ্রুত জাস্টিসটা দিয়ে এটাকে পাবলিকের ভিতরে মানে পানিশমেন্টের ভয় না থাকলে ল অ্যান্ড অর্ডার কখনোই রিস্টোর হয় না। এখন সে আনফরচুনেটলি। পানিশমেন্টটা এক্স্যাক্টলি আনফর্চুনেটলি বাট পানিশমেন্টটা সেটা অন দ্য বুকেই, ল এর ভিতরে থেকেই কি করা যায়, একটা মানুষকে মেরে ফেলানোর শাস্তি তো কি হতে পারে আমাদের লতেই আছে। তো এটাকে দ্রুত করতে হবে, এটাকে নিয়ে আবার ঘুরায় ঘুরায় 5 বছর 10 বছর মানুষ না, এভাবে তাহলে মব জাস্টিস থামবে না। না, মব জাস্টিস থামাতে গেলে অবশ্যই সেখানে কি বলবো যুগান্তকারী শাস্তির ব্যবস্থা এবং দ্রুত নিষ্পত্তি করতে হবে, তাহলেই একমাত্র মানুষ ল অ্যান্ড অর্ডারকে ভয় পাবে এবং আবার ব্যাক টু হুম, দ্য লাইন আর কি ফলো করতে চাইবে। আদারওয়াইজ এভাবে ইনিয়ে বিনিয়ে মানে বিভিন্ন জিনিস ঘোরায় পেঁচায়, এই আওয়ামী লীগ আফসোস লীগ হয়ে আসছে, আনসার হয়ে আসছে, আওয়ামী লীগ মব লীগ হয়ে আসছে, এগুলো বলে আসলে আলটিমেটলি আর রেহাই পাওয়া যাবে না। না, ওই গেমটা আওয়ামী লীগের কার্ডটা প্লে করার। আওয়ামী লীগ ওই সেম কার্ড প্লে করতো কিন্তু একটা টাইমে। না, ওইটা ওইটা আওয়ামী লীগ করতো আর এখন করতো, আমাদের মধ্যে অনেক মানে এক ভ্যালিড রিজন আছে। এখন পর্যন্ত শ্রমিক লীগ থেকে শুরু করে হিল ট্র্যাক্স যাই যাই করে, আওয়ামী লীগের যে হাত আছে এটা আমি মোটে 100% শিওর। আওয়ামী লীগ কার্ডটা ইউজ হুম। করার ভ্যালিডিটি আমাদের আছে, বাট কার্ডটার যে এফেক্টিভনেসটা, ওই এফেক্টিভনেসটা এখন চলে যাচ্ছে, চলে যাবে। সো আপনার পলিটিক্যাল সাইড থেকে চিন্তা করতে হবে, ওই কার্ডটার এখন কাজ করবে না। ইভেন দো ইটস ট্রু, ইভেন দো এটার ভ্যালিডিটি আছে, ওই কার্ডটার কাজ করবে না। So এখন আমাদের আসলে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, এস্টাবলিশ করা ছাড়া আর কোনো বিকল্প নাই। আওয়ামী লীগকে আর ব্লেম দেওয়া যাবে না, ইভেন দো আওয়ামী লীগ ফর টু ব্লেম, মানে যতটুকু না মানে মানে। আওয়ামী লীগ যেহেতু অনেক দিন ছিল, ওই হ্যাঁ, ফাউন্ডেশনের কারণেই অনেক ঘটনা ঘটবে, আরো 1 বছর আমি মনে করি ওই হ্যাংওভার চলতে থাকবে। হ্যাঁ। বাট কথা হচ্ছে কি কি আমি আগেও বলছি যে তুমি যখন লিডার হয়ে যাবা, তুমি যখন দায়িত্ব নিবা, তখন তোমাকে দ্রুত প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে, না পারলেও ব্যাখ্যা করতে হবে, তা নাহলে চেঞ্জ হতে হবে। মানে সো মেনি থিং হ্যাজ টু হ্যাপেন। এখন এক একজনের ঘাড়ের পরে 4-5টা মন্ত্রণালয়, একটা গ্র্যাজুয়েট করা পোলা, আমি বুঝলাম সে অনেক অবশ্যই সবারই কন্ট্রিবিউশন আছে এখানে, আন্দোলন করছে এবং এই জাতিকে নতুন একটা দেশ উপহার দেওয়ার মতো মানে অনুভূতি দিছে আর কি। হুম। কিন্তু তার মানে তো এই না যে রিয়েলিস্টিক্যালি একটা ছেলে 4টা মন্ত্রণালয় 3টা মন্ত্রণালয় চালাতে পারবে। এটা এটা তো হুম। মানে গোড়ামি, মানে এটা হুম। ফাইজলামি করার মতো যে না, আমি জোর করে তুমি 2টা মন্ত্রণালয় চালাও, তাই এটা না? নিয়ে আসলে এখানে প্রবলেম কোয়েশ্চেনই করতে সলভ হবে। করার জন্য, আমি বলছি প্রবলেম সলভ করার জন্য যা যা করা দরকার সেভাবে কাজ করতে হবে। আমি দেখলাম এক একটা মানে ছাত্রদের ভিতরে যাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে নেওয়া হয়েছে ওদেরকে মিনিমাম 2টা মন্ত্রণালয় মনে হয়। তোর কি আসলেই মনে হয় 2টা মন্ত্রণালয়ের জন্য ওর একা ইফেক্টিভ আর কি হতে পারবে? আমি আরেকটা লোক, আরেকটা কেপেবল লোকজনকে তাহলে আমি আরেকটা মন্ত্রণালয় দিই না, মানে যত কাজটাকে ডিসেন্ট্রালাইজ করে করে কাজগুলো করে হুম। করা যায় দেশের মানুষের জন্য। প্রধান উপদেষ্টার কাছে দেখলাম 25টা না 20টা মন্ত্রণালয়, কারো কাছে 3টা, কারো কাছে 4টা। এটা তো অনেক বড় একটা বার্ডেন, এত বছরের হুম, জমানো অনিয়ম, এত বছরের জমানো বিভিন্ন ধরনের আহ, মানে একটা করাপ্ট সিস্টেম, এটাকে তো একজনের পক্ষে হ্যান্ডেল করা আসলেই টাফ। হুম, সো আর যদি যেখানে এটাকে এতগুলা পুনর্বিন্যাস মানুষ করা লাগে। উইলিংলি ইয়া করতে চায়, কন্ট্রিবিউট করতে চায়, হ্যাঁ, এখন যেহেতু মানুষজন আগায় আসতেছে কন্ট্রিবিউট করার জন্য, ওয়াই নট ইউজ দেম? আরেকটা জিনিস না। মাথায় রাখতে হবে, সবকিছুতে শুধু ঢাকা ভার্সিটিকে ইনক্লুড করা এই এই হুম। এই এই ইতি থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশের অবশ্যই। হ্যাঁ। জুলাই এবং ইটস নট অনলি ঢাকা ইউনিভার্সিটি। লাস্টের দিকে যদি বেসরকারি ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওইভাবে নেমে মানে নিজেদেরকে ইয়া না করতো, মানে অন দ্য লাইনে না দিত, তাহলে এই আন্দোলন ইয়া হইতো না। সো শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বললে আর তো জাহাঙ্গীরনগর তাদের ইউনিভার্সিটি কোনো রিপ্রেজেন্টেশন নাই তো, ইয়া না। তাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই তো কোথাও, তো তো এটা কেন এইগুলো নাই? তো ওয়াই ইজ নট মানে ওয়াই ইজ নট এ প্রাইভেট না। ইউনিভার্সিটি স্টুডেন্ট দেশের রিপ্রেজেন্টেটিভ? মানুষের এই এই যে দেশের যারা নীতি নির্ধারক, এদের একটা মেন্টালিটি যে পাবলিক ভার্সিটিতেই মানে শুধু ভালো মানুষ, মানে মেধাবী, ভালো মানে 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 কি বলবো লিডারশিপ কোয়ালিটি তৈরি হয়। বাট প্রাইভেট ইউনিভার্সিটির মতো জায়গায় যে কত ট্যালেন্টেড পোলাপান তৈরি হচ্ছে এবং তাদের যে ক্যাপাসিটি আছে রাষ্ট্র চালানোর বা বিভিন্ন মন্ত্রণালয় চালানোর বা বিভিন্ন জায়গায় দায়িত্ব নেয়ার, এই জিনিসটাকে মানে বিলিভ করা শিখতে হবে তো। শুধুমাত্র ঢাকা হুম। ভার্সিটিতে পড়ছে বলেই বা ঢাকা ভার্সিটি থেকে ক্রিয়েট হয়েছে বলেই ঢাকা ভার্সিটিতে সব দিতে হবে, তাহলে তো দেশে ওই একই সিস্টেম হয়ে গেল। মুক্তিযুদ্ধের সময় হুম। যারা ঘোষণা দিছিল বা যারা অর্গানাইজার ছিল তারাই সুবিধা পাবে, বাকি সোলজারের কোনো খোঁজ নাই। ব্যাপারটা আবার এরকম কোটা হয়ে গেল চলে না? আসলো। হুম। সো এই সব জায়গা থেকে অনেক জায়গায় আমি জানি ইটস টু আর্লি স্টিল, মানে অনেক কম সময় তারা এতদিন ছিল, বাট এখন হুম। তো বুঝতে পারতেছে যে আমাদের সমস্যা কেন সমাধান হচ্ছে না, কোথায় আমাদের সমস্যা, এটাকে আরো কিভাবে আমরা ইফেক্টিভলি এটাকে ডেলিকেটলি সলভ করতে পারি। যার কারণে এগুলা, তবে আমার কাছে কেন জানি মনে হয় একটা সার্টিন মানে কোনো একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপল, সেটা উপদেষ্টা সমন্বয়কদের থেকে হোক নাকি ছাত্র, একটা
একটা গ্রুপ, কাল্ট গ্রুপের মতো আছে কেউ যেন, মানে সিদ্ধান্ত নেওয়ার জায়গায়। আমি কিন্তু খুব বেশি কি বলবো, মানে মানে সবকিছুতে কেন জানি মনে হচ্ছে একটা গ্রুপ নিয়ন্ত্রণ করতেছে সবকিছুকে। এই ভাইবটা কিন্তু জনগণকে খুব বেশি দিন স্টুপিড বানানো যাবে না। মানুষ কিন্তু বুঝতে পারবে যে আসলে ডিসিশনগুলো কোথা থেকে আসতেছে, নাকি একটা উপদেষ্টা নতুন নিয়োগ নেওয়া হবে কি না হবে, এই সিদ্ধান্ত কে নিচ্ছে, নির্বাচন কবে হবে না হবে, এই সিদ্ধান্ত যদি একটা শুধুমাত্র ছোট গ্রুপ অফ পিপল নেয়, বা একদম মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা হুম। ভিসিদেরকে পড়াচ্ছে, শপথ পড়াচ্ছে। খুবই মানে দিস ইজ ডিসরেসপেক্টফুল রিয়েলি একটা জিনিস। রিয়েলি ডিসরিগার্ডিং, মানে এগুলো কোনোভাবেই মানা যায় না। মানে আই ডোন্ট নো সবাই কিভাবে নিবে, বাট আমার কাছে মনে হয় কি, ধর একটা স্টুডেন্ট যে ঢাকা ইউনিভার্সিটি পড়ে, সাস্টে পড়ে, জাহাঙ্গীরনগর পড়ে, ব্র্যাকে পড়ে, যেখানেই পড়ুক না কেন, হ্যাঁ, দ্য মোমেন্ট ইউ থিঙ্ক যে তুমি 5-6 জন মিলে বা 10-12 জন মিলে একটা ছেলেকে যে সন্দেহ করে বা যে কোনো ভাবে তোমার মতের সাথে না মিললে তুমি ওরে মেরে ইয়া করে ফেলতে পারবা, ওর কোনো ক্ষতি করে ফেলতে পারবা, বা ওকে আধমরা করে ফেলতে পারবা, ইউ আর নো বেটার দেন দ্য পিপল ইউ মানে লেট এস্কেপ। মানে তুমি আর কোনো তোমার সাথে আর ওর কোনো ডিফারেন্স নেই, ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। আর সারা বাংলাদেশের ছাত্র সমাজ যারা, ওরা কিন্তু, ওরা হয়তো ঢাকা ভার্সিটিতে যারা আছে ওদের দিকে তাকায় আছে, বাট ওরাও কিন্তু কেউ হুম। অবুঝ না। তারাও ওটাই। কিন্তু মানে যথেষ্ট স্মার্ট, এবং তারাই আন্দোলনে সক্রিয় ছিল, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে। তারা কোনো ধরনের স্বেচ্ছাচারিতা কিন্তু মেনে নিবে না, কোনো ধরনের স্বেচ্ছাচারিতা মেনে নিবে না। এবং আমি প্রচন্ড প্রতিবাদ দেখছি সব জায়গা থেকে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানে যে মার্ডারটা হলো, এবং এই ধরনের মেন্টালিটি থেকে যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সব হবে এই আন্দোলনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে নেতৃত্ব দিছে বলে, এই ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এবং যারা ছাত্র, যারা যদি এই পডকাস্ট শুনে থাকেন আপনারা, মানে আপনি বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে। আপনি কখনোই, আপনি এটা মনে করবেন না যে একটা শিক্ষক থেকে শুরু করে সমাজের অনেক বড় বড় অভিজ্ঞ লোকজন যারা আছে তাদেরকে মানে ইচ্ছামতো হেয় প্রতিপন্ন করা, যেখানে সেখানে মানে নিজেদের ক্ষমতার দাপট দেখাতে গেলে এই জিনিসটাকে আপনারা আবার নিজের হাতে ধ্বংস করে ফেলবেন। যে জিনিস নিজের হাতেই ছিনিয়ে নিয়ে নিয়ে আসছেন আর কি, আপনাদের সহপাঠীরা জীবন দিছে, অনেক মানুষ অনেক জীবনের রিস্ক নিয়ে লেখালেখি করছে, প্রতিবাদ করছে, এগুলাকে সম্মান করতে শেখেন। একটা জায়গায় একটা দেয়াল তৈরি করেন, তাহলে আর আপনাদের সন্তানকেও 100 সময়ের বিপ্লব করতে যাইতে হবে না। একটা দেয়াল তৈরি করেন, মানে একটা জায়গায় রুখে দাঁড়ান যে এরপর থেকে চেঞ্জ হতে হবে, যা গেছে হুম। গেছে, যা হইছে হইছে। এখন থেকে মানে পুরো দেশ সিস্টেমেটিকে কিভাবে চালানো যায় সেভাবে সবাইকে নিয়ে, সবাইকে বুঝায় রাষ্ট্র চালানোর চেষ্টা করেন, না হলে কিন্তু আবার রিপিট হবে যা হইছে। এর আগেও বিপ্লব হইছে, এর আগেও দেশ স্বাধীনও হইছে, সবই এর আগে হইছে। এমন কোনো নতুন কিছু হুম, না, নতুন কিছু হয় নাই, যদি আপনি সেটাই। নতুন কিছু না দেখাতে পারেন। সো আমরা এখানেই শেষ করি আমাদের আজকের পডকাস্ট। এই আলোচনার পরে পরবর্তীতে আমরা আবার কোনো একটা আচ্ছা, আমরা টপিক অনেকদিন ধরে চলে গেস্ট আনি আসবো। না, আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম। আচ্ছা, সো আমাদের লেটস কিছু ব্রিং এ গেস্ট গেস্ট। গেস্ট স্কেডিউল করা আছে খুব দ্রুত, মানে টাইমিং এ অনেক প্রবলেম হচ্ছে বাংলাদেশে যাওয়ার কারণে, অনেকগুলো গেস্টই বাংলাদেশে আছে এবং তারা আবার ব্যাক করবে। সো ভেরি সুন আমরা হোপফুলি নেক্সট উইক থেকে বা তারপরের উইক থেকে গেস্ট আনা শুরু করব, এবং আমরা আবার গেস্টের সাথে বিভিন্ন, বিশেষ করে সাফির সাথে আমি কথা বলছি যে জুডিশিয়ারি নিয়ে, তারপরে আমাদের সিকিউরিটি নিয়ে, এই ধরনের জিনিসে আমরা এক্সপার্ট যারা, তাদের সাথে আমরা বিভিন্ন আলোচনা করে আমাদের যে অডিয়েন্স আছে তাদেরকে আমরা জানাতে চাই আর কি। আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা আসলে যতটুকু এনলাইট করতে পারি একটু আলোচনা করে আর কি, বা একটা পার্সপেক্টিভ দিয়ে, হুম। এটাই আর কি আমাদের দিন হুম। শেষে আমাদের হবে আর কি, প্রাপ্তি। হ্যাঁ, ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটি বা কোনো ইউনিভার্সিটির হলে থাকেন, আমাদের পডকাস্টটা শুনছেন, এবং নেক্সট টাইম যদি দেখেন কাউকে এরকম 10 জন মিলে ধরে মেরে ফেলতেছে, অ্যাটলিস্ট আর্মি বা পুলিশ কল করে হলেও তাকে বাঁচানোর ট্রাই করবেন। এটা যদি করেন তাইলেই আমাদের মানে এই মানে কেন পডকাস্টের জানি মনে হয় সার্থকতা। যেটা, মানে একটা ক্র্যাক থাকে যখন মারতেই হুম। থাকে, মারতেই থাকে একটা মানুষকে, মানে আমি রড মানে দিয়ে চাপা আমি দিচ্ছে। মেনেই নিতে পারতেছি না, মানে এটা কেমনে, মানে অনেক কিছু হয়েছে বাংলাদেশে, অনেক ধরনের জিনিসপত্র হয়েছে, বাট এই জিনিসটা কেন জানি মানে মাথায় বেঁধে আছে, মানে তবে হাউ আমি হাউ ডু ইউ পুরো ডু দিস। পুরো রাষ্ট্র ব্যবস্থাকে দোষ দিব, কেন জানি সমাজ ব্যবস্থাকে। আবরার মার্ডারে একটা ছেলে ছিল যার রুমে মারা হয়, ওই হুম। ছেলেটা আমার এলাকার আর কি। তো হুম। হুম। ওর বাবা স্কুল শিক্ষক ছিল, মানে ওর বাবা চাচা সবাই স্কুল শিক্ষক, প্রাইমারি স্কুলে হেডমাস্টার। তো আমি ছোটবেলায় ওকে দেখছি, আমাদের মানে যেটা এলাকার ছেলে, ও জীবনে স্কুলে যাইতো, ডানেও তাকাইতো না, হুম। বামেও তাকাইতো না,
হুম কোনোদিন কারোর সাথে সন্ধ্যার পরে মিশছে বা কোথাও মানে দৌড়াতে গেছে, মানে কোনো কিছুতে নাই। হি ওয়াজ অলওয়েজ, হুম মানে কি বলবো, মানে ওর মানে ডান বাম চিনতো না, সোজা চিনতো শুধু। সেরকম একটা হুম ছেলে বুয়েটে চান্স পাইলো, এরপরে কি হয়ে গেল, মানে যে সে আবরার মার্ডারে সরাসরি সম্পৃক্ত বা তার রুমে মার্ডার হয়েছে। তার মানে এখানে দোষটা আসলে ওর বেড়ে ওঠাই তো ছিল না। বাট ও যখন ওই যে ক্যাম্পাসে ঢুকলো, হি বিকেম এ ডিফারেন্ট পার্সন। হুম তার মানে একটা ছেলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, ওর পড়ালেখার যে ডিসিপ্লিন বা ওর সব কিছু যদি চিন্তা করবি, ও জীবদ্দশায় মোটামুটি ডিসিপ্লিনে ছিল এবং মোটামুটি অন ট্র্যাকে ছিল। right. তারপরে ওই ক্যাম্পাস ওকে চেঞ্জ করে দিচ্ছে। তাহলে আমরা অপরাধের যে মূল জায়গাটা, সমস্যাটা আসলে কোথায়, ওইটা বের না করতে পারলে কিন্তু অপরাধ কমবে না। না, এই সেম জিনিস তো হওয়ার কথা ছিল না এখন অ্যাটলিস্ট। রিপিটেডলি হচ্ছে এটা। হুম সো বিশ্ববিদ্যালয়ে চরম মানে এই যে এই শিক্ষক ছাত্র এদের রাজনীতি, এগুলো ছুটাই দেওয়া উচিত পাবলিকের। পাবলিকের টাকাই তো এগুলো করে। এগুলো মানে বন্ধ করে আস্তে আস্তে এগুলো রিফর্ম করা উচিত। এগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরে পড়ে না। যে বিশ্ববিদ্যালয়ে দিনে দুপুরে একজনের মার্ডার করে ফেলে, এগুলা পৃথিবীর অন্য কোনো জায়গায় হইলে। মোটামুটি ইউনিভার্সিটিতে যেসব জিনিস হওয়া উচিত ওইগুলো বাদে মনে হচ্ছে সবই হচ্ছে। হ্যাঁ, উইচ ইজ এ ভেরি অ্যালার্মিং থিং। মানে অ্যালার্মিং জিনিসটা শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা অটো পাস দেওয়া থেকে, বাট এখন আস্তে আস্তে মানে বাড়তেই আছে আর আমার কাছে একটার মনে হয় পর কি একটা। জানিস, এই গণরুমে রাখাটা এটা বন্ধ করতে হবে হুম দ্রুত, কারণ এটা ছাত্রকে পশু বানায় ফেলে। আমার কাছে যেটা মনে হয়, যখন 40-50 জনকে এক রুমে ঢুকায় দেয়, মানে কারোর কোনো কিছু নাই, কে কার বালিশে ঘুমাচ্ছে, কে কার প্যান্ট পরে যাচ্ছে, কে কার জুতা পরে যাচ্ছে, মানে এটার মানে যারা গণরুম দেখছে ওরা জানে। সুতরাং এটা আমার কাছে মনে হয় যে ফার্স্ট ইয়ারে একটা স্টুডেন্টকে অ্যানিমাল বানায় ফেলে। হ্যাঁ, সো ডেফিনেটলি। এরপরে রাষ্ট্রের প্রতি কোনো দায়িত্ব তো দূরে থাকুক, মানে চুরি করার জায়গা পাইলে পুরো চেটে বুটে শেষ করে ফেলবে আর কি। এরা ছেলে পেলে কিন্তু বিসিএস ক্যাডার হয়, তাই না, পরবর্তীতে। সো এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা ছাত্রকে অমানবিক জীবন উপহার দেয়া এবং ও পরে রাষ্ট্রের কাছ থেকে এটা মানে সুদে আসলে বুঝে নেয়া, এটার গোড়ায় প্রবলেমটাকে বাইর করতে হবে, না হলে এগুলা সম্ভব না। এগুলা অমানুষের মতো থাকে, হুম একদম সত্যি কথা। গণরুমগুলোর যে অবস্থা, বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণরুম বানায় রাখছে। আমাদের দেশের কিন্তু টাকার মানে একটা হল বানানো, মানে আমার যে পুরোটা কয়জন হ্যাঁ। ছাত্র সে কয়টা আমার মানে সেরকম আবাসন থাকবে না। এ আসলেই দোষ তো তো মানে রাষ্ট্রেরও। কয়জন স্টুডেন্টই বা পড়ে একটা সরকারি ইউনিভার্সিটিতে? এটা যাই কিন্তু পড়ুক, মানে আমি ইনাফ আবাসন ম্যানেজ মানে করতে হবে। অ্যাকোমোডেট করতে পারাটা অত বেশি কিন্তু কঠিন হওয়ার কথা না, ওইটা বুঝাইতে চাইছি। যাই হোক, এগুলো যেন আমাদের আর না দেখতে হয়, কারণ এগুলো দেখা যায় না, এগুলো সহ্য করা যায় না। এই ধরনের মব জাস্টিস, তারপরে আবার বিশ্ববিদ্যালয়ের তাও স্টুডেন্টগুলো ফিজিক্সের, কেউ ম্যাথমেটিক্সের, কেউ এনভায়রনমেন্টাল সায়েন্স, মানে কি অবস্থা! কি করতেছো তোমরা? অলরাইট গাইস, সো আমরা হুম, লেটস এন্ড এখানে, হ্যাঁ আমরা শেষ ঠিক করি আছে। পডকাস্ট। ওকে, বাই। বাই।